হবে বিষয়ভিত্তিক মানে ফটোগ্রাফির বিষয়। যেমন আজকের বিষয়টাকে কম্পোজিশন ধরা হয়েছে। মানে একটা বিষয় মানে আমরা ওই বিষয়টার বাইরে আর যাবো না। সুব্রত দা, গুড ইভিনিং। Good evening, everybody. Good evening, Subrata. Sorry. Good evening. Good evening. Good evening, sir. Good evening. Good evening. Good evening. তো আজকে আমরা যে ক্লাব মিটটা করছি, আমরা আগেই বলেছি যে আমরা এতদিন ধরে বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছি, কিন্তু এবার থেকে আমরা একদম ফটোগ্রাফির জেনারেল কিছু জিনিস ধরে 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 আমরা আলোচনা করব, এবং শুধু সেটাই হবে আমাদের আলোচনার বিষয়বস্তু। তার সঙ্গে অনেক বিষয় চলে, সেখানে আমরা শুধুমাত্র সেই বিষয়টার মধ্যেই থাকবো। যেমন আজকের আমাদের মিটটা হচ্ছে মূলত কম্পোজিশন ইন ফটোগ্রাফি, সেটাকে ধরে সেখানে আমরা মূলত পিপলস ফটোগ্রাফি যেগুলো আমরা করি, বা ল্যান্ডস্কেপ ট্রাভেল গোছের যে ছবিগুলো করি, বা নেচার ক্যাটাগরির যে ছবিগুলো করি, সেই ছবির মূলত সেইগুলোকে ধরেই আমরা তাদের যে কম্পোজিশন, এই কম্পোজিশনের কিছু ধ্রুপদী আছে, রুল অফ থার্ড থেকে শুরু করে লিডিং লাইন, লাইন, শেপ, কার্ভ ইত্যাদি বিভিন্ন রকম নিয়ম আছে। সেই নিয়মগুলোকে আমরা কিভাবে অ্যাপ্লাই করে ছবিটা করতে পারি, তার ক্ষেত্রে আমাদের কি চিন্তা ভাবনা, সেইগুলোই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। ফলে আজকে আমরা তার বাইরের কোনো বিষয় আলোচনার মধ্যে আনবো না। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি সুব্রত দাকে দিচ্ছি। সুব্রত দা, এবার আপনার। যেটা অশোক বলল যে আজকে আলোচনাটা হচ্ছে কম্পোজিশনের ওপর। মূলত আমরা যে বিভিন্ন ছবি তুলি, ছবি তোলা বলতে যেগুলি অ্যারেঞ্জ নয়, যেটা নর্মাল করছে আমরা অনেক সময় গ্রামে বা যেখানেই তুলি না কেন, নেচার হোক, ট্রাভেল হোক, কোনো জার্নালিজম হোক, ছবি তো আমরা তুলি, কিন্তু তোলার সময় যেটা আমি সবসময় বলি যে কম্পোজিশনটা মাথায় রাখার জন্য। আসলে ফটোগ্রাফিটা কি? ফটোগ্রাফি তো একটা জাস্ট একটা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ। একটা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমি আমার দর্শকদের আমি কিছু দেখাচ্ছি বা কিছু বোঝাবার চেষ্টা করছি। এবার এই ভিজুয়াল ল্যাঙ্গুয়েজটাকে যাতে গ্রহণযোগ্য হয়, তার জন্য আমাকে কিছু জিনিস মেনটেন করার ব্যাপার রয়েছে। আমি আমার মতো একটা ছবি তুললাম, তার অনেক কিছু ডিস্টারবেন্স, অনেক কিছু নিয়ে তুললাম, সেটা যতটা গ্রহণযোগ্য হবে, আমি যদি আমার মাথার পেছনে কম্পোজিশনটা মাথায় রেখেছি সেই ছবিগুলো যদি প্রেজেন্ট করি, তাহলে দেখা যাবে যে সেই ছবি গ্রহণযোগ্যটা অনেক বেশি। এবার কম্পোজিশনের যে রুলসগুলি আছে, সেই রুলসের ডিটেলসটা তো আমি নিশ্চয়ই যাব না, তার কারণ হচ্ছে কম্পোজিশন আমি ধরে নিচ্ছি মেম্বাররা মোটামুটি জানেন, কিন্তু আমি পয়েন্টগুলি বলছি। যেমন ধরুন রুল অফ থার্ড, এটা ভীষণ কমন, সবাই জানে রুল অফ থার্ড। এবার রুল অফ থার্ড আছে, তারপরে লাইন্স আছে, এরকম কয়েকটা ব্যাপার আছে যেগুলি আমরা কিন্তু হরদম কাজে লাগাই ছবি তোলার সময়। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যখন ছবি তুলছি, আমরা তো বেসিক্যালি একটা ব্যাক অফ দি মাইন্ড সেলুন ওরিয়েন্টেড মানসিকতা থাকে। তা সেলুন ওরিয়েন্টেড মানসিকতা যখন থাকে, তখন আমি জাজেদের সাইকোলজিটাও বলছি যে বেশিরভাগ জাজেরা যেটা হয় ব্যাক অফ দি মাইন্ডে তারা পিক্টোরিয়াল ফটোগ্রাফিটা খুঁজে বেড়ায়। সেটা যেই জনারেই হোক না কেন, সে জার্নালিজম হোক, সে ট্রাভেল হোক বা নেচার হোক, তারা কিন্তু পিক্টোরিয়ালটা খুঁজে বেড়ায়। এবং এখানে দেখা গেছে অনেক ছবি, যেমন আমাদের এই যে বললাম নেচার, ট্রাভেল, জার্নালিজম, যেখানে স্টোরিটাকে ইম্পর্টেন্স দেওয়া উচিত, সেখানে ওই পিক্টোরিয়াল অভাবের জন্য অনেক ছবি কম নম্বর পেয়ে যাচ্ছে। এটা আমি বলবো যে যারা যে সবসময় ইন্টেনশনালি দিচ্ছে তা না, এটা সাবকনসিয়াস মাইন্ড ওই পিক্টোরিয়াল ব্যাপারটা যে প্লে করে না, সেটা বড় রকম কাজ করে আর কি। তা সেই জন্য আমাকে উচিত কম্পোজিশনের রুলসগুলিকে একবার ঘুরে খাওয়া। ঘুরে এই কারণে খেতে হবে যে ওটার জন্য আমার সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যায়, এবং আমি যখনই ছবি তুলতে যাব, তখনই যখন ওই ক্যামেরার ভিউ ফাইন্ডার দিয়ে আমি ছবিটা দেখছি তো আমি 2 ডাইমেনশনে, মানে ক্যামেরার ভেতর দিয়ে যখন দেখছি, এবার সেই 2 ডাইমেনশনে দেখছি, তার মধ্যে কিন্তু আমার ইনস্ট্যান্টলি ওই রুল অফ থার্ড বা লাইন্স বা পার্সপেক্টিভ বা এইগুলোর জন্য মাথার মধ্যে প্লে করে যে এগুলিকে আমরা
কিভাবে কাজে লাগাতে পারি। এটা যে খুব হাতি ঘোড়া কাজ তা নয়, কিন্তু এটাকে কাজে লাগাতে গেলে সিম্পল দেখা যাবে আমাকে হয়তো একটু সরতে হচ্ছে, কি আমার একটু অ্যাঙ্গেলটা সামান্যভাবে একটু চেঞ্জ করতে হচ্ছে, বা আমাকে একটু খেয়াল রেখে একটু মানে ডাইরেকশন বা যে এরকম হোক, এটা কিন্তু করলে কিন্তু ব্যাপারটা পাওয়া যায়। এই যে খুঁজে বেড়া যে কোথায় কম্পোজিশনটা ভালো হবে, সেটা তখনই হয় যদি আমার ব্যাক অফ দি মাইন্ডে কম্পোজিশনের রুলসগুলি ঢুকে থাকে। এবার যেমন আমরা আরেকটা জিনিস মানে আমাদের চাই আর কি, সেটা হচ্ছে সিম্পলিসিটি। একটা ছবির মধ্যে যখনই একটা ছবি তৈরি করছি, হ্যাঁ, তৈরি মানে নট যে আমি ফটোশপ দিয়ে সেটার কথা বলছি না, যখন একটা ছবি তোলার সময় তৈরি করছি আর কি, মানে দেখছি কোথায় কি দাঁড়াবো বা কতটা নেব, সেটার সময় যদি ওই জায়গাটা খুঁজে নিয়ে যেতে পারি, তাহলে ওটা কিন্তু খুব ভালো কাজ করে একটা ছবিকে অ্যাকসেপ্টেবল জায়গাটা নিয়ে আসার জন্য। তার মানে সিম্পলিসিটি বলতে মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন ছবি আর কি, এইভাবে ভাবা যেতে পারে আর কি। আর কি আছে, রুল অফ থার্ডের ছাড়া আমাদের আছে পার্সপেক্টিভ, ফটোগ্রাফি পার্সপেক্টিভ, যেটা আমরা কাজে লাগাই। তারপরে প্যাটার্ন আমরা অনেক জায়গায় প্যাটার্ন দেখি এবং দেখে সেটাকে যদি কাজে লাগাতে পারি, তারও একটা কম্পোজিশনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। তারপরে স্পেসকে প্রপারলি ইউটিলাইজ করা, একটা ছবির মধ্যে ব্যালেন্স রাখা। তারপরে টেক্সচার বলতে যে একই ধরনের রিপিটিভ জিনিস কোথাও যদি থাকে সেইটাকে কাজে লাগানো। তারপরে কালার, ছবিতে বিশেষ করে কালারকে প্রপার ইউটিলাইজেশন করা, মানে এই যে কালার, এক একটা কালারের এক এক রকম সাইকোলজি আছে, সেইটা যদি আমরা সুযোগ পাই সেইভাবে লাগানো। যে দেখা গেল ভিড়ের মধ্যে একটা হলুদ কিছু চোখে পড়েছে, সেই জায়গাটাকে আমি যদি ধরে আশেপাশে ব্যাপারটাকে নিয়ে যদি তুলি, দেখা যাবে যে ছবিটা একটা অন্যরকম হয়ে গেল। মানে চোখটা খোলা রাখা এসব মানে পিক্টোরিয়াল বা কম্পোজিশনাল ব্যাপারগুলি চোখে ধরার জন্য। এবার দেখা যাক, মানে একটা ছবির সাথে যদি মানে ছবি দেখিয়ে বললে এটা হয়তো আরো পরিষ্কার হবে। তা আমি ছবি বরঞ্চ দেখাই, না দেখালে ব্যাপারটা ক্লিয়ার হবে না। মানে এইটুকু ব্যাপারটা ক্লিয়ার তো, যে রিগার্ডিং কম্পোজিশনের ব্যাপারটা আমি ডিটেলসে গেলাম না, কিন্তু এই বেসিক ব্যাপারটা নিশ্চয়ই মোটামুটি সবার জানা আছে, রুল অফ থার্ড আর লাইনস, প্যাটার্ন, এগুলি। এবার দেখা যাক ছবিটা এন্টার স্ক্রিন। আচ্ছা, ছবিটা কি আসলো? এসছে। কেন আমি তো ছবির দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এসছে। তা এই ছবিটা যদিও এটা অনেক পুরনো ছবি, এখানে যেমন রুল অফ থার্ডটা যদি দেখি, ওপরে মানে আমি যদি হরিজন্টাল ভাবে যে তিনটে ভাগ করি, দেখা যাবে এই ফিগারগুলি থার্ডের মধ্যে রয়েছে। আর আমি যদি গোল্ডেন পয়েন্ট দেখি, গোল্ডেন পয়েন্টে দেখলে দেখা যাবে যে এই ফিগারগুলি কিন্তু একটা গোল্ডেন পয়েন্টের মধ্যে রয়েছে, মানে নিচের দিক থেকে যে গোল্ডেন পয়েন্টটা হয় সেই গোল্ডেন পয়েন্টের দিকে রয়েছে। তাহলে হয় কি, তোলার সময় আমরা সবসময় তো অত মেপে ঝুঁকে তুলতে পারি না, তোলাটা তুলে নিলাম, কিন্তু যখন ছবিটা আলটিমেটলি প্রেজেন্ট করার সময় আমি যখন ক্রপ করছি, সেই ক্রপের সময়ের জন্য আমি এই কম্পোজিশন ব্যাপারটা একটু বেশি বিশেষ করে খেয়াল রাখি। মানে এবার এই প্রশ্নটা হতেই পারে যে আমি এত করতে যাব কেন, আমার তো ছবিটা আমি যেরকম তুলেছি ওরকমই দিতে পারি। কিছুই না, একটা ছবিকে অ্যাকসেপ্টেবল জায়গাটা নিয়ে আসতে গেলে এই কম্পোজিশন রুলস গুলি আসলো কেন? আসলো তো বিভিন্ন টাইম ধরে, এটা সাকসেসনেসটা এটা দেখে তারপরে তো সেইভাবে রুলস গুলি তৈরি হয়। তো এখানে দেখা গেছে যে এরকম ভাবে রুল অফ থার্ড বা এই জাতীয় জিনিস ব্যবহার করা যায়, সেই ছবিটা অটোমেটিকলি দেখতে ভালো লাগে। মানে একটা বাইরে যে ফটোগ্রাফি সম্বন্ধে কেউ জানে না, তাকে যদি এই ছবিটা দেখানো হয়, সে বলবে বাহ, সে কেন ভালো বলছে সে জানে না, কিন্তু আমরা জানি যে সে ভালো বলছে এই কারণে এটা রুল অফ থার্ডটা মেনটেন করা হয়েছে। তাই যেমন এই ছবিটাকে একটা ডায়াগোনাল লাইন রয়েছে, এই যে চোখটা, বুড়ির চোখ, তারপরে এই বাচ্চার চোখ, তারপরে চোখটা, এটা কিন্তু একটা ডায়াগোনাল লাইন রয়েছে। এই যে লাইনটা,
এটাও কিন্তু পার্ট অফ দি কম্পোজিশন। লাইন লাইন যেটা বললাম না, যে আমাদের দুটো যেটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রুল অফ থার্ড আর লাইন্স, এই ব্যাপারটা আমরা ম্যাক্সিমাম চোখে পড়ি আর ম্যাক্সিমাম কাজে লাগাবার চেষ্টা করি। তা এখানে রুল অফ থার্ডটা কিন্তু, সরি রুল অফ থার্ড বলছি, এখানে কিন্তু ওই লাইন্সটাকে ব্যবহার করেছে, তিনটে ওইভাবে লাইনে একসাথে যখনই পেয়েছি তখনই কিন্তু ক্লিকটা করেছি। হ্যাঁ, ইন্টেনশনটাই ছিল ওটা। এবার আমি তো ওইভাবে নাও তুলতে পারতাম, হয়তো দেখা গেল যে মুরগিটা তো অন্যদিকে তাকাচ্ছে, সেইভাবে যা লাইটিং কন্ডিশন আছে ছবিটা ভালো হতে পারতো। কিন্তু এই ছবিটা যেভাবে দাঁড়িয়েছে সাকসেসফুল হয়েছে, এই মুখি চোখটা যদি একটু বাঁ দিক ডান দিক অন্যদিকে ঘোরানো থাকতো তাহলে কিন্তু এতটা সাকসেসফুল কিন্তু হতো না। তাহলে ওই কম্পোজিশন, সেই কম্পোজিশনটা ব্যবহার করা হয়েছে বলে ছবিটা ভালো লাগছে দেখতে। এই ছবিটা তোলা হয়েছে অনেকটা এরিয়া নিয়ে, কিন্তু ক্রপ করার সময় কি করা হলো, এই যে বাচ্চাটা যেটা জল খাচ্ছে আর যে দাঁড়িয়ে টিউবওয়েলটা টিপছে, এখানে কিন্তু পরিষ্কার একটা ডায়াগোনাল লাইন রয়েছে, একদম পরিষ্কার। ক্রপ করে ছবিটাকে দাঁড় করার সময় এই ডায়াগোনাল লাইনটা কিন্তু ইন্টেনশনালি এই ক্রপিংটা ওইভাবেই করা হয়েছে যাতে এই ডায়াগোনালটা বোঝা যায় আর কি, মানে একটা আসে আর কি লাইনটা। তা এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ওই লাইন্সটা ওই কম্পোজিশনটাকে ইউজ করার জন্য ছবিটা ভাল লাগছে। এখানে আরেকটা ব্যাপার আছে, এখানে ছেলেটা বড়, বাচ্চাটা ছোট, ব্যালেন্সিং যে ব্যাপারটা আছে না, ব্যালেন্সিংটা দেখা যায় যে একদিকে বড় এবং তার গ্যাপে যদি একটা ছোট যদি অবজেক্ট থাকে, সেই মানে এটা ফিজিক্সের ব্যাপার, সেখানে ব্যালেন্সটা ভালো হয় আর কি। এখানেও কিছুটা কিন্তু ব্যালেন্স রয়েছে, এই বাচ্চাটা বড়টাকে যদি দেখা যায় সেইভাবে যদি আমরা দেখি ব্যালেন্স করি, মানে ক্লাস করলে অবশ্যই আমি বোর্ডে এঁকে দেখাতাম যে মাঝখানে একটা পিভটাল জায়গা রয়েছে আর বাঁদিকে একটা বড় অবজেক্ট আর ডান দিকে একটা, ওরকম ভাবে দেখালে বোঝা যেত যে ব্যালেন্সটা কিভাবে হচ্ছে, কিন্তু এখানে সম্ভব হচ্ছে না সেটা দেখানো। আচ্ছা, এই ছবিটা কি হয়েছে, এখানটায় কাগজ পড়ছে, ওখানে ভেতরে রান্না করছে, সামনে গরুটা, তার মানে কি একটা মোটামুটি একটা ট্রায়াঙ্গুলার ফরমেশন কিন্তু এর মধ্যে রয়েছে। এবার এই অ্যাঙ্গেলটা যদি আমি একটু চেঞ্জ করতাম, একটু অন্যদিকে তুলতাম, তাহলে এই ট্রায়াঙ্গুলার ফরমেশনটা এইভাবে হতো না। এবার ট্রায়াঙ্গুলার ফরমেশনটা হওয়াতে কি হচ্ছে, ছবিটা দেখতে একটু ভালো লাগছে, প্লাস একটা ব্যালেন্স বলতে যেটা বোঝায় সে ব্যালেন্সটাও কিন্তু রয়েছে, এমন মনে হচ্ছে না যে এখানটায় ফাঁকা এখানটায় ভারী, সেটাও কিন্তু মনে হচ্ছে না। তাহলে এখানেও সেই কম্পোজিশনটা মাথায় রেখে, মানে তোলার সময় কিন্তু ব্যাক অফ দি মাইন্ডে এটা মাথায় ছিল যে ব্যালেন্সটাকে আমাকে রাখতে হবে, সেই হিসেবে তোলা। এই ছবিটা আমরা পুরুলিয়াতে তুলেছিলাম। এখানটায় কি হয়েছে, এই যে এখানে তো এই বয়স্ক লোকটা দাঁড়িয়ে আছে, তারপরে মহিলা এখানে রান্না করছে কড়াইটা, এখানে পরিষ্কার একটা লাইন, এখানে একটা ডায়াগোনাল লাইন, তারপরে পরপর সারি সারি যে এই খালি জায়গাগুলি রয়েছে, এগুলি কি বলে ওই জলের যে পাত্রগুলি রয়েছে, সেটাও কিন্তু একটা লাইনে রয়েছে, তাই দুখানে ডায়াগোনাল লাইন রয়েছে। এবার বাঁ দিকে যে কালো ঝুড়িটা, এই কালো ঝুড়িটা কিন্তু এখানে অরিজিনালি ছিল না। আমি কিন্তু সেই সময় মনে আছে স্টুডেন্টদের নিয়ে যাওয়া হয়েছিল, আমি তখন বললাম কালো ঝুড়িটা অন্যদিকে ছিল, এখানে রাখতে। কারণটা কি, কারণটা হচ্ছে আমি যদি কালো ঝুড়িটা এখান থেকে অফ করে দিই, দেখা যাবে এখানে একটা ব্যালেন্সের অভাব হচ্ছে, এখানে কোনো ফাঁকা ফাঁকা লাগছে। যেই মুহূর্তে কালো ঝুড়িটা এখানে বসানো হলো, তখন কিন্তু ছবিটার মধ্যে একটা ব্যালেন্স এসে গেল। শুধু যে ডায়াগোনাল নয়, এখানে একটা ট্রায়াঙ্গুলার ফর্মেশনও কিন্তু পাওয়া যাচ্ছে ছবিটার মধ্যে। এই যে কালো, এটা বয়স্ক লোক কড়ায়, তারপরে এখানটায়, তাহলে অনেক রকম জিওগ্রাফিক্যাল ব্যাপারটা কিন্তু আমরা পাচ্ছি, যেটা অটোমেটিক্যালি ছবিটাকে দেখতে ভালো লাগছে, একটু অন্যরকম দেখতে লাগছে। ঠিক আছে, এই ছবিটাও দেখা যাবে যে এখানে মাস্টারমশাই যেখানটা পড়াচ্ছে আর এখানে যে স্টুডেন্টগুলি পড়ছে, এটার মধ্যেও কিন্তু একটা ব্যালেন্স আছে। আমি যদি এই ছবিটা আরো কেটে দিতাম, আরো ক্রপ করে দিতাম, তাহলে কিন্তু এই ভালোটা লাগতো না। কেন লাগতো না, এই যে স্টুডেন্টগুলি যে বসে রয়েছে আর মাস্টার মশাই প্লাস স্টুডেন্টের যে মিডল পোর্শনটা, এখানেও যদি মানে ব্যাক যে স্টুডেন্টের লাইনটা, এখানে যদি আমি রুল অফ থার্ডটা অ্যাপ্লাই করি,
তাহলে দেখা যাবে মাস্টারমশাই একটা লাইনে রয়েছে, স্টুডেন্ট একটা লাইনে রয়েছে, আর বসে আছে যেটা লোয়ার থার্ড মানে রুল অফ থার্ডের লোয়ার লাইনটার মধ্যে এরা বসে রয়েছে আর কি। আর ওপরে বাড়ির চালটা আরেকটা চালটা মানে বাড়িটা আরেকটা লাইনে যাচ্ছে। তাহলে দেখা যাবে এখানেও কিন্তু রুল অফ থার্ডটা এই কম্পোজিশনটার মধ্যে কিন্তু কাজ করেছে। এটা মেবি ফুল ফ্রেমটা হয়তো নয়, এটা হয়তো একটু বেশি ছিল বা একটু ওপরে বেশি ছিল, কিন্তু ওই বললাম প্রেজেন্টেশনটা করার সময় তখন আমাকে এটাকে ওই মেনটেন করে ক্রপিংটা করেছি। এই ছবিটার মধ্যেও ওই একই ব্যাপার, কিন্তু যেটা আমি এখানটায় সমস্যায় পড়ে গেছিলাম সেটা হচ্ছে এই যে মেয়েটা দাঁড়িয়ে আছে, মেয়েটা কিন্তু একদম থার্ডে দাঁড়িয়ে নেই, ও একটু বেশি কাছাকাছি চলে গেছে, বর্ডারের কাছাকাছি চলে গেছে। এবার আমার কাছে যেহেতু এইটুকুই তোলা, তার বেশি তোলা নেই, আমি যদি এখানটায় বাঁ দিকে আরেকটু এক্সটেন্ড করে মেয়েটাকে যদি থার্ডে রাখতে পারতাম, এই ছবিটা যা লাগছে তার থেকে আরো বেশি ভালো লাগতো। কারণ এই বুড়ি মহিলা কিন্তু থার্ডে রয়েছে, কিন্তু মেয়েটা কিন্তু থার্ডে নেই। ওই জন্য ছবিটা যাই হোক না কেন আমার চোখে এটা একটু ডিফেক্টিভ, মানে এটা প্রপারলি আমার মানে ভিজুয়ালের দিক থেকে যতটা ভালো লাগার কথা অতটা কিন্তু ভালো লাগছে না। কিন্তু এটা যদি আমি ভবিষ্যতে এটাকে যদি বাড়াই বা দিকটা, ডেফিনিট ছবিটা একটু বেটার লাগবে আর কি। এখানটায় এই যে এই ছবিটার মধ্যে পেছনের ব্যাকগ্রাউন্ড গুলিকে কালো করে দেওয়া হয়েছে, করে এই যে তিনটে মুখ যে রয়েছে, তিনটে মুখের মধ্যে কিন্তু একটা ট্রায়াঙ্গুলার ফর্মেশন রয়েছে। এইটাকে হাইলাইট করার জন্য পেছনটা ডার্ক করা হয়েছে। এবার তাতে কি হচ্ছে, এই যে ফর্মেশনটা আরো প্রমিনেন্ট হয়ে গেল। আমরা এইভাবেও একটা ছবি প্রেজেন্ট করতে পারি আর কি, কিন্তু তোলার সময় তো অত কিছু ভাবে তোলা যায় না, কিন্তু ব্যাক অফ দি মাইন্ডে রাখার দরকার আছে যে আমি যদি ওই যাকে বলে প্রি ভিজুয়ালাইজেশন, আমি প্রি ভিজুয়ালাইজ করতে পারি, তাহলে এই ছবিগুলিকে তোলার সময় আমরা কম্পোজিশনটা মেনটেন করে তোলার স্কোপটা থাকে। এটা তো ভেরি অবভিয়াস, এটা একটা ডায়াগোনাল, একটা পরিষ্কার ডায়াগোনাল লাইন রয়েছে, কিন্তু এই ছবিটা কিন্তু এইটুকু নয়, এই ছবিটা আসলে আরো বড় ছিল। কিন্তু আমি যখন প্রেজেন্ট করার সময় এই ছবিটাকে আমি এই ডায়াগোনাল ফর্মেশনে দিলাম, যে কোণা থেকে কোণা রাখলাম, বাদ বাকিগুলিকে ক্রপ করে দিলাম। ক্রপ করে দেওয়ার পরে ছবিটা যেটা দাঁড়ালো, যে ওটার একটা আলাদা ডাইমেনশন দিয়ে দিল। মানে এখন এই মুহূর্তে এই ছবিটা যতটা ভালো লাগছে, আমি যদি স্পেসটা আরো বেশি রেখে এই ডায়াগোনাল ফর্মেশনটা যদি মেনটেন না করতাম, এটা কিন্তু এতটা এফেক্টিভ হতো না। প্লাস এখানে কম্পোজিশনের একটা জিনিস আছে, কালারের যে ব্যাপারটা আছে, কালারটাকেও এখানে কিন্তু কাজে লাগানো হয়েছে। মানে ইয়েলো তো আমরা বুঝি, ইয়েলো একটা অ্যাট্রাকশন বা একটা অ্যাটেনশন তো এমনি ড্র করে, তার আগেনস্টে ব্লু রঙের যে জামাটা পরে রয়েছে, ইয়েলোর সাথে ব্লু থাকা মানে পুরো একটা কন্ট্রাস্ট ছবিটার মধ্যে এনে দেয়। হ্যাঁ, এই যে কন্ট্রাস্টটাকে কাজে লাগানো। এবার যখন আমি হলুদের মধ্যে ব্লুটা দেখছি, অটোমেটিক ছবিটার দিকে আমার চোখটা চলে যাচ্ছে। এবার অনেক সময় হয় কি, আমার তো বলাই যেতে পারে এটা তো ন্যাচারাল ব্লু ছিল, এখানে তো আমার আলাদা কিছু করতে হয়নি, কিন্তু আবার করতে হয়েছে। কি করতে হয়েছে, ছবি তোলার সময় দেখা গেছিল যে এই যে ব্লু রঙের যে ড্রেসগুলি, এটা যতটা ব্রাইট এখানে দেখা যাচ্ছে অতটা ব্রাইট কিন্তু ছিল না, এটা একটু ম্যারম্যারে ছিল। তা আমাকে ইন্টেনশনালি এটাকে ব্রাইট করতে হয়েছে সিলেকশন করে, যাতে এই কন্ট্রাস্টটা আরো বাড়ে এবং চোখে লাগলে অটোমেটিকলি ছবিটাকে অন্যরকম ভালো লাগবে দেখতে। নেক্সট এই ছবিটা, এখানেও সেই ডায়াগোনাল ফর্মেশনটা অ্যাপ্লাই করা হয়েছে, এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে। নেক্সট হচ্ছে এইটা তো মানে আমি যেটা বলতে চাইছি, এই ছবিটা কিন্তু স্কোয়ার কাটা, মানে ক্রপিংটা যেটা দেখা যাচ্ছে, আমরা যে সাইজের ছবি দিই কোনো সাইজই এটা ম্যাচ করছে না, না 1024 768, না 1920 1080, কিন্তু একটা অলমোস্ট স্কোয়ার টাইপ একটা ছবি হয়েছে। এবার এটা তো মনে তো হতেই পারে কেন এরকম স্কোয়ার টাইপ ছবি করলাম নাকি, ব্যাপারটা এটাই, এটা কম্পোজিশনের স্বার্থে আমাকে ছবিটাকে স্কোয়ার করতে হয়েছে। এটা আমি সবাইকে বলে রাখি, আমাদের যে সাইজ যে সেলুনে দেওয়া থাকে 1024 768 বা 1920 1080, এটা কম্পালসারি নয় যে আমাকে ওই এক্সাক্ট সাইজটা মেনটেন করতে হবে, আমি যে কোনো একটা মেনটেন করবো আর একটার জন্য এক্সিড না করে।
তা সেক্ষেত্রে আমার যদি 1920 1080 থাকে, তাহলে আমি 1080টা একটা সাইড মেনটেন করবো, তারপরেরটা যদি দেখা যায় যে 1200 হচ্ছে, তাতে কিছু এসে যায় না। ওইটাকে যে আমাকে 1920 নিতে হবে এমন কোনো ব্যাপার নয়। কেন আমার কাছে কম্পোজিশনটা হচ্ছে প্রায়োরিটি আগে, তারপরে সাইজটা। তা এখানে এই একই ব্যাপার, এখানে এই স্কোয়ার এই ক্রপিংটা না করলে ছবিটা দাঁড়াচ্ছিল না, রিগার্ডিং অ্যাঙ্গেল থেকে বা ইয়ে থেকে, প্রেজেন্টেশন থেকে, সব দিক থেকে। তা আমি তখন বাধ্য হয়ে এটাকে এই রকমটা সাইজ করেছি। এর চেয়ে বেশি সাইজ রাখলে বা এর চেয়ে অন্যরকম সাইজ করলে দেখা যাচ্ছে ছবি মূল ব্যাপারটাই নষ্ট হয়ে যাচ্ছে, যে একটা প্রেজেন্টেশন যে বলতে যেটা বোঝায় সেটা থাকছে না। আচ্ছা, এটা একটা ছবি। এই ছবিটার মধ্যে দেখা যাচ্ছে যে চারজন, এটা তো পিওর একটা ক্যান্ডিড ছবি, চারজন মহিলা নিচে যেটা বসে গল্প করছে, আর ওপরে এই মেয়েগুলি পোস্টারে একটা মোবাইল দেখছে। এখানে যদি আমি ওই রুল অফ থার্ড অ্যাপ্লাই করি, দেখা যাবে এটাও কিন্তু রুল অফ থার্ড এর মধ্যেই রয়েছে, এই দুটো মুখ কিন্তু রুল অফ থার্ড এর মধ্যেই রয়েছে। এখানটায় বাঁদিকে অনেকটা স্পেস রয়েছে। আচ্ছা, আমি কি পারতাম না শুধু এই মহিলাদের আর ওপরের এই যে ক্যামেরা দিয়ে মোবাইল দিয়ে ছবি তুলছি শুধু ওইটুকু নিয়ে, তাহলে বাঁদিকে আমি এতটা স্পেস রাখলাম কেন? রাইট, এখানটায় আমি যদি এটাকে পুরো সেন্ট্রালাইজড করতাম ছবিটাকে, মানে বাঁদিকে এই পোর্শনটা যদি কেটে দিতাম, তাহলে দেখা যেত যে এই ছবিটা এখন যেরকম লাগছে তখন কিন্তু এই ছবিটা অতটা ভালো লাগতো না। এখানে একদম সেন্ট্রাল পজিশনে হয়ে যেত। ঠিক আছে, এটা তাহলে এই তোলার সময় এই ব্যাপারটা কিন্তু আমি ওয়াকিবল ছিলাম বলেই তোলার সময় এইভাবে আমি অতটা মানে কতটা নেব নিয়ে ওটা বুঝে শুনে তখন তোলা হয়েছে। এই নয় যে পরে এটা ভেবেছি, এটা আগে ভেবে তারপরে তুলেছি। এই ছবিটার মধ্যে লাইন্সের একটা কাজ করা হয়েছে। এই যে যে লাইটটা এমনি ঢুকে গেছে, এখানে যে ঢুকে গেছে, মাঝখানে যে লাইটটা ঢুকে গেছে, এই বাঁ দিক থেকে তারপরে মাঝখান দিয়ে যে লাইট ঢুকছে, এইটা কিন্তু ওই একই ব্যাপার। এই লাইন্সটাকে কাজে লাগানো, ওই স্লো শাটার স্পিডে তোলা, যাতে এরকম একটা লাইন ক্রিয়েট হয়। লাইন ক্রিয়েট এমনি তো হয়নি, আমাকে অপেক্ষা করতে হয়েছে কখনো ওই ধরনের একটা গাড়ি আসবে লাল বাতিওয়ালা, যেটা বাঁ দিক থেকে ডান দিক যাবে। ওয়েট করার পরে যখন এসছে তখনই কিন্তু এটা তোলা হয়েছে। তার মানে এখানে এটাও বুঝে শুনেই তোলা হয়েছে, এই নয় যে বাই চান্স আমি এটা পেয়ে গেলাম ছবি। এটা কিন্তু বাই চান্স নয়, বাই চয়েস। এটা তো লাইন্স খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে লাইন্সগুলি কিভাবে মাঝখান থেকে গিয়ে ওখানে কোনায় গিয়ে কনভার্জ করছে। রাইট, এটা পুরো লাইন্সের খেলা, এবং পুরো লাইন্সটাকে কাজে লাগিয়ে ছবিটাকে দাঁড় করানো। দুদিক থেকে যেভাবে লাইনগুলি কনভার্জ করছে, যে ছবিটা দেখবে তার অটোমেটিকলি তার চোখটা গিয়ে মাঝখানে গিয়ে হিট করবে। এইটাতে এরকম একটা অদ্ভুত অ্যাঙ্গেল, তলা থেকে উপরে তোলা। একই তো কন্ট্রাস্টের ব্যাপারটা আছে, যেটা আমার মাথায় ছিল, হলুদ বিল্ডিং এর সাথে নীল আকাশ, তার উপরে ওই যে মাঝখানে কনভার্জ করছে। এখানে একদম সেন্ট্রালাইজ, এখানে রুল অফ থার্ড বলতে যেটা বোঝায় সেইটা কিন্তু নয় এখানে। তবে আবার যদি মনে করি যে তলার বিল্ডিং আর উপরে বিল্ডিংটা টানবো, তাতেও কিন্তু প্রপারলি আসে না, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা যে প্রেজেন্টেশনটা করতে গেলে আমাকে কিভাবে করলে প্রেজেন্টেশনটা অ্যাট্রাকটিভ হয়। তা এখানে মেবি আমি রুল অফ থার্ডটা যে সব জায়গায় ব্যবহার করতে হবে এমন কোনো ব্যাপার না, পার্সপেক্টিভের একটা ব্যাপার রয়েছে, ওটাও ফটোগ্রাফি কম্পোজিশনের একটা কিন্তু পার্ট, সেটাকে এখানে কাজে লাগানো। প্যাটার্নটাকে এখানে প্যাটার্নেরও একটা ব্যাপার আছে, চার কোণা যে একই রকম, সেই প্যাটার্নটাকেও এখানে কাজে লাগা একটা ব্যাপার হয়েছে এখানটায়, প্লাস কালার কন্ট্রাস্টটা। এইটা একটা চার্চের ছবি, খুব সাদামাটা একটা চার্চ এটা। হ্যাঁ, কিন্তু এইটাকে ছবি তোলার সময় সামনে থেকে তুলতে গেলে তো সাদামাটা, এই ছবিটা কিছুই না, একটা খুব মানে একটা অতি সাধারণ একটা ছবি। তা আমি ভাবলাম যে এটাকে একটু অন্য মাত্রায় দিতে গেলে কি করা যায়। তা সময় ছিল হাতে, ঘুরে ঘুরে আমি একটা অ্যাঙ্গেল বার করলাম,
যেখানে এই গাছটা পেলাম, এই গাছটা দিয়ে যদি আমি এইভাবে তুলি দিয়ে, তাহলে ছবিটাকে একটা ওই সাদা মাটার থেকে একটু অন্যরকম হয়। এবার তোলার সময় আমাকে কিন্তু মাথায় রাখতে হয়েছে যে এমন ভাবে আমি তুলবো যাতে কম্পোজিশনে এটা বেটার লাগে। যার জন্য দেখা যাবে চার্চের বিল্ডিংটা কিন্তু লোয়ার থার্ডে রয়েছে, আর তারপরে বাকি 2/3 অংশটা কিন্তু গাছ নিয়ে ভর্তি রয়েছে আর কি। এখানেও সেই 1/3 বিল্ডিং, 2/3 গাছ, হ্যাঁ, ওই অ্যাপ্লাইটা করা হয়েছে। এটাও লাইন্সটাকে যখন চোখে লাগলো, আমি পেছনে এই উটের পেছনেই ছিলাম, পেছনে চলাকালীন দেখছিলাম যে একটা সুন্দর একটা ফর্মেশন প্যাটার্ন, এখানে হচ্ছে প্যাটার্নের একটা ব্যাপার রয়েছে। প্যাটার্ন একটা কম্পোজিশনের পার্ট, সেটা আপনারা খুব ভালো মতনই জানেন। তাই এই প্যাটার্নটাকে আমি ধরে রাখার জন্য অসুবিধা হচ্ছিল, কিন্তু ধরে রাখার জন্য আমি এই প্যাটার্নটাকে ছবি তুলেছি। এটা পিওরলি অন প্যাটার্নের, হ্যাঁ, সেই রিদিমিক যে ব্যাপারটা রয়েছে এখানটায়, তা একটু অন্যরকম ছবি আর কি এইখানটায়। এটা তো পুরোপুরি ইন্টেনশনালি তোরা। আমি যখন এখানটা এটা সারা ডেজার্টে যখন এরা উঠছে, আমি ওরা দেখলাম বাহ বেশ সুন্দর একটা এস ফর্মেশন হয়েছে। এই যে এস ফর্মেশনটা এত ভালো লাগছিল চোখে, আমি এটাকে তুলে রাখার জন্য দেখলাম যে প্রথমে যেই ক্যামেরা দিয়ে তুলেছিলাম 24-105 দিয়ে বোধহয়, দেখলাম যে এস ফর্মেশন ভালো বোঝা যাচ্ছে, তখন টেলিটাকে ইউজ করলাম। টেলিটা ইউজ করে তখন এই ক্লোজে তোলাতে এই এস ফর্মেশনটা আরো প্রমিনেন্ট হলো। তা এখানে দুটো জিনিস প্লে করছে, একটা হচ্ছে এস ফর্মেশনটা, মানে যেটা কম্পোজিশন একটা পার্ট, আবার কন্ট্রাস্টটা ব্লু স্কাই আর ইয়েলো স্যান্ড। আর আরেকটা যেটা হয়েছে, আকাশে যে কতটা পোর্শন আমি রাখবো আর রাখবো না, সেটাও তো একটা ব্যাপার। আমি আকাশটা যতটা দেখেছি হয়তো মেবি একটু কমাতে পারতাম, কিন্তু কমাইনি। সেখানটায় দেখা যাবে আমি যদি এই টপে যে মানুষটা দাঁড়িয়ে আছে সেইটাকে যদি আমি রুল অফ থার্ডে ফেলি, তাহলে দেখা যাবে সেই টপে মানুষটা কিন্তু সেই রুল অফ থার্ডের মধ্যে গিয়ে পড়ছে। তাহলে সেই অনুপাতে আমার আকাশটাকে রাখার দরকার আছে ছবিটাকে আরো অ্যাট্রাকটিভ করার জন্য। আমি যদি বেশি ক্রপ করে ফেলি, তাহলে কিন্তু সেই রুল অফ থার্ডের সেই মজাটা কিন্তু এখানটায় থাকবে না। তাহলে কতগুলি ফ্যাক্টর একটা প্লে করে, যেমনি রুল অফ থার্ড, তেমনি আপনার লাইন, তেমনি কালার কন্ট্রাস্ট, অনেকগুলি, মানে যে শুধু যে এক ধরনের কম্পোজিশন রুলস এর মধ্যে থাকবে তা নয়, মাল্টিপল থাকে। এই ছবিটা এটা আমরা ইউএসএ তে স্পোকেনে যেতে রাস্তায় হঠাৎ এটা চোখে পড়লো বলে, যেহেতু নিজেরা গাড়ি ভাড়া করে যাচ্ছিলাম, গাড়িটাকে স্টপ করতে বলা হলো, দাঁড়ালাম। আমি স্টপ করতে বলেছি কেন, আমার এই জিনিসটা খুব চোখে লাগলো। এই যে এখানে ঘাসটা কেটে রেখেছে, হলুদ গাছ, আর ওখানে রেড বার্ন যে বাড়িতে বিল্ডিংটা রয়েছে, তা আমার মনে হলো যে এইখানটায় এই ছবিটাকে একটা ছবি আছে এখানটায়, মানে প্রি ভিজুয়ালাইজেশন যেটা বলি না, সেটা প্রি ভিজুয়ালাইজ করলাম, এখানে একটা ছবি আছে এবং সেটা লাইন ওরিয়েন্টেড। তা আমি নামার পর এখানটায় দাঁড়িয়ে হোয়াইটটা নিয়ে আমি কিন্তু এদিক ওদিক করে দেখছিলাম যে কি করে এই যে ঘাসটা যে কেটেছে, যেটা পাকা যে ধান নাকি যেটাই কেটেছে, সেইটাকে লাইনটাকে নিয়ে ওটা বাড়ির দিকে চলে যাবে, এই এফেক্টটা আমাকে নিতে হবে। আমি একবার সামনে পেছনে বায়া ডায়া করে আমি কিন্তু এটা কিন্তু, মানে যারা আমার সাথে ছিল তারা জানে যে আমি কিন্তু এদিক ওদিক করে ছোটাছুটি করছিলাম ঠিক প্রপার অ্যাঙ্গেলটা পাওয়ার জন্য। আলটিমেটলি যখন পেলাম তখন আমি তুললাম নিজেকে একটু বসে, যেখানটায় এই কাটা ধানটা কিন্তু দেখা যাচ্ছে বাঁ দিক থেকে ডান দিক গিয়ে হিট করছে কিন্তু ওই বাড়িটার মধ্যে। তাহলে এটা এখানে কি বলি, কম্পোজিশন যেটা একটা ব্যাপার আছে লিডিং লাইন, সেই লিডিং লাইনটা কিন্তু এখানে সুন্দরভাবে প্লে করলো। তাহলে এই যে কম্পোজিশনের যে মাথায় রাখা, না রাখলে তো এগুলি চোখে পড়ে না। আবার এখানে যে আকাশটা কিন্তু দেখা যাচ্ছে আমার 1/3 রয়েছে, বাকি পোর্শনটা 2/3 রয়েছে। এই আকাশটা যে কতটা রাখবো সেটাও কিন্তু আবার পার্ট অফ দি কম্পোজিশনের মধ্যেই পড়ে যাচ্ছে। তাহলে এখানে লিডিং লাইন, এখানে রুল অফ থার্ড, তারপরে ফেডিং এর একটা ব্যাপার থাকে। অ্যাকচুয়ালি বলতে গেলে টেক্সচার যে ব্যাপারটা থাকে না, টেক্সচারও তো কম্পোজিশন একটা পার্ট। সেই টেক্সচারটাকে ক্যাপচার করা,
এখানে এই টেক্সচারটা বেশ ভালো লেগেছে, সেইটাকেই পুরোপুরি ক্যাপচার করা হয়েছে এখানটায়। সুব্রতদার একটা কথা জিজ্ঞেস করবো, এই যে আগের যে ছবিটা দেখালেন না, যে ঘাসটা সামনে, এটা হ্যাঁ হ্যাঁ, এইটাতে আমাদের মানে যে পুরো ছবিটার মধ্যে মেনলি ফোকাস তো বাড়িটাই, তো সেক্ষেত্রে একদম যে ফোরগ্রাউন্ডে খানিকটা অংশ হয়তো অত একটু যেন কম ফোকাস, কিন্তু আমরা সাধারণত ওইগুলো সব কেটে ফেটে বাগটা দিয়ে দিই। তো এখানে কি মানে সেক্ষেত্রে কি আমরা একটা রাখতেও পারি, কোনো অসুবিধা নেই সামনের দিকে যদি আচ্ছা, ছবিটা যখন হয় বা ব্লার হয়? দেখছি, না বলছি ছবিটা যখন দেখা হলো তখন চোখটা কোথায় গেল, সামনের দিকে গেল না বাড়িটার দিকে গেল? প্রথমে বাড়িটার দিকেই গেল। প্রশ্ন করছি, এটা ভেবে ভেবে বলতে হবে না, মানে জাস্ট একটা ছবি যখন আমার সামনে প্রেজেন্ট করা হলো, প্রেজেন্ট করার সাথে সাথে আমার চোখটা তো রোল করে, এই রোল করে কি বাড়ির দিকে গেল না গেল না? হ্যাঁ হ্যাঁ, গেল 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 তো। হ্যাঁ, তাহলে অ্যাজ ফটোগ্রাফার হিসেবে আমার সাকসেসটা এখানেই যে আমি একটা ভিউয়ারের চোখটা বাড়ির দিকে টেনে নিতে পেরেছি। আচ্ছা, তাহলে তাহলে এভাবে কি বুঝতে পারছি, এখান থেকে এটাই বুঝতে পারছি যে সামনেরটা কতটা ফোকাস রাখবো বা রাখবো না, ওটা কি ডিস্ট্রাক্ট করছে। যদি দেখা যায় যে ওটা আউট অফ ফোকাস এমন একটা পর্যায়ে রয়েছে যেখানে মনে হচ্ছে যে আমার চোখটা ওই আউট অফ ফোকাসেই আটকে গেল, আমি আর ফার্দার বাড়িটা দেখতে পাচ্ছি না, তাহলে সেই পোর্শনটা রাখাটা ছিল নয়। কিন্তু যদি দেখি যে ওই সামান্য আউট অফ ফোকাসটাকে ওভার রুল করে বাড়ির দিকে নিয়ে চলে যাচ্ছে আমার চোখটা, তাহলে আমি সেইটা আমি রাখতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পয়েন্টটা ক্লিয়ার কি? এখন সবার তো সামনে সেম হয় না, এবার আমি বিচারটা করবো কি করে কতটা রাখবো আর কতটা রাখবো না। আমি এইভাবে রাখতে পারি যে আমি করলাম, করার পর দেখলাম মেবি এটা আরো বেশি ছিল, আমি হয়তো ক্রপ করেছি এক্ষুনি খেয়াল নেই, এই আউট অফ ফোকাসের পোর্শনটা আমি কতটা রাখবো যতক্ষণ না আমাকে ডিস্টার্ব না করছে। যদি দেখা যায় আমার ওই আউট অফ ফোকাসটা চোখে আটকেই যাচ্ছে, আমি আর ফার্দার এগোতে পারছি না, তাহলে আমার ওই ছবিটা আরো কাটতে হবে বা ওই ওই আউট অফ ফোকাসটা সরাতে হবে। যদি না আটকায় তাহলে আচ্ছা, এটা হচ্ছে টেক্সচারের ওপর, ঠিক আছে? টেক্সচার ওটা পার্ট অফ দি কম্পোজিশন, এটা পিওরলি টেক্সচারের ওপর এই ছবিটা তোলা, টেক্সচারটা দেখানোর জন্য ক্লোজ আপে নেওয়া আর কি। এই ছবিটা এত সামওয়াট ট্রাভেল, আবার ট্রাভেল নয় এই কারণে বলছি কি যেহেতু কিছুটা অ্যারেঞ্জ রয়েছে, কিন্তু আমি যদি ধরে নিই ট্রাভেল, আমি যদি ধরে নিই সেলুন পারপাসে আমি ছবিটা করছি না, আমি এমনি পারপাসে করছি, তাহলে এটা ট্রাভেলের ছবি। এই ছবিটার মধ্যে এই যে কতটা ফোরগ্রাউন্ড রাখবো আর কতটা ব্যাকগ্রাউন্ড রাখবো, এটা কিন্তু কম্পোজিশন সেন্সের উপর ডিপেন্ড করে। এমন হয়তো অনেকে ভাবলো যে আমি এই সমুদ্রের জলটাকে মেন দিয়ে এই পাথরগুলি কত গুরুত্ব দেব না, কিন্তু দেখা গেল যে ছবিটা আলটিমেটলি নষ্ট হয়ে গেল। তো এইখানটায় এই ধরনের জাতীয় ছবিতেও যদি আমরা লিডিং লাইন বা রুল অফ থার্ড বা প্যাটার্ন এগুলিকে যদি কাজে লাগাই, এখানে যেমন একটা প্যাটার্ন আছে গোল হয়েছে যার জন্য ছবিটাকে আমি সিলেক্ট করেছি, তারপরে এরা যে পোর্শনে দাঁড়িয়ে আছে এই যারা স্টিল ফিশিং করছে, এখানে যদি আমি একটা লাইন টানি দেখা যাবে এটা 1/3 ওপর থেকে 1/3 মধ্যে এরা পড়ছে, রাইট? আর এই যে এই সামনে যে পাথর গুলি আছে এটা হচ্ছে লোয়ার 1/3 পরের দিকে রয়েছে, সেখানে তো এই কম্পোজিশনটা কাজ করেই, এবং কাজ করে বলে ছবিগুলি দেখতে অন্যরকম লাগে। এই ছবিটার মধ্যে এটা একটা জার্নালিজমের ছবি, তবে এই ছবিটার মধ্যে কি আছে, লিডিং লাইন। এই যে লিডিং লাইনটা মানে এই যে সিঁড়িটা গিয়ে আগুনের দিকে যাচ্ছে, এখানে কিন্তু কম্পোজিশনে সেই লিডিং লাইনটাকে কাজে লাগানো আর কি। হ্যাঁ, এটা তো অন্যান্য অ্যাঙ্গেলেও তোলা যায়, কিন্তু এটা আমার মনে আছে এই ছবিটা যখন আমি তুলি আমি কিন্তু এই লিডিং লাইনটাকে কাজে লাগানোর জন্যই আমি এই অ্যাঙ্গেলটাকে বেছে নিয়েছিলাম আর কি। এটার মধ্যেও তাই, এই যে এই ছবিটাতে দেখা যাবে যে বা ডান দিকে যেখানটায় দাঁড়িয়ে রয়েছে জলটা দিচ্ছে সেটা কিন্তু 1/3 পড়ছে, আবার এখানটায় যেটা আগুন ধরছে যদিও ঠিক 1/3 ভেতরে রয়েছে কিন্তু কাছাকাছি রয়েছে, মানে এই কালো পোর্শনটা আর কি। এখানে ব্যালেন্সেরও একটা ব্যাপার রয়েছে,
এখানটায় যেখানটায় এখানে দাঁড়িয়ে রয়েছে জলটা ছেটাচ্ছে, আর যেখানটায় আগুনটাতে জল দিচ্ছে সেখানটায় বাঁ দিকে যে ধুয়োগুলি দেখা যাচ্ছে, এই ধুয়োটা যদি এখানে না থাকতো, সে এমন একটা সময় তোলা হলো যেখানে ধুয়োটা কম রয়েছে, তাহলে ছবিটা এতটা দাঁড়াতো না। এখানে এই সাদা এই ধুয়োটা এখানে রয়েছে বলে এই ছবিটার মধ্যে একটা ব্যালেন্স এসছে, এবং ওপর দিকে যে আকাশের দিকে সেই এমটি স্পেসটা অনেকটাই মেকআপ করা করেছে বলে ছবিটাকে জার্নালিজম ছবি, অথচ ছবিটাকে দেখতে ভালো লাগছে। ছবিটা কি শুধু এইটুকু তোলা না, ছবিটা এইটুকু তোলা না, ছবিটা আরো বেশি করে তোলা ছিল। আমি যখন ছবিটা প্রেজেন্ট করার সময়, ক্রপ করার সময় আমি এইভাবে ক্রপ করেছি এই পয়েন্টগুলিকে মাথায় রেখে, যার জন্য এটা পরবর্তীকালে দেখলাম এই ছবিটা প্রচুর হিট করেছে, প্রচুর অ্যাওয়ার্ডও পেয়েছে। কারণটাই কিন্তু সেটা, আমি একটা ছবি কিভাবে প্রেজেন্ট করছি এটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং সেই প্রেজেন্ট করার সময় আমার ক্রপিং বা কম্পোজিশন এগুলো যদি আমি প্রপার মেনটেন করে চলি, সেই ছবিটা ডেফিনেটলি অনেক সাকসেসফুল হবে নর্মাল ছবির চেয়ে। এই ছবিটাও তো তাই, এই ছবিটা এখানে যে দাঁড়িয়ে আগুনটা যে বেরোচ্ছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখান থেকে গিয়ে আগুনটা কত অব্দি এসেছে আর আমি কতটুকু ফ্রেমটা নিয়েছি। টোটালি একটা লিড করছে, লাইটটা এখান থেকে আগুনটা এতটা এসেছে, এখানেও সেই 2/3 1/3 এর ব্যাপার রয়েছে। বা এই যে মানুষটাকে যখনই দেখছি, চোখটা যখন হিট করছে, ওখান থেকে তারপর আগুনটা দেখছি, আগুনটা অটোমেটিকলি আমাকে লিড করে যাচ্ছে এই আগুনের মানে অবধি আর কি। ঠিক আছে, এটাও কম্পোজিশন একটা পার্ট। এই ছবিটাও ওই একই এর ছবি, এখানে কি হলো, একটা প্যাটার্ন বললাম না, প্যাটার্নটাও যে একটা কম্পোজিশন ইম্পর্টেন্ট। এখানে একটা মালার মতন ধুয়োটা হয়েছে, কম্পোজিশন মানে প্যাটার্নটা হয়েছে। তা এই প্যাটার্নটাকে হাইলাইট করার জন্যই ছবিটা তোলা। মানে আমি জার্নালিজমের ছবি তুলছি, অ্যাট দি সেম টাইম আমি কিন্তু পিক্টোরিয়াল ব্যাপারগুলিকেও মাথায় রাখছি, যার জন্য জার্নালিজম ছবিটা যা হওয়ার কথা তার চেয়েও ভালো হতে পারে যদি আমি এই পয়েন্টগুলিকে ওর মধ্যে ইনকর্পোরেট করি। তার জন্য কি আমাকে খুব বেশি কিছু করতে হচ্ছে না, আমাকে চোখটা একটু খোলা রাখতে হচ্ছে, একটু অ্যালার্ট থাকতে হচ্ছে, আর নিজেকে একটু অল্প এদিক ওদিক সরিয়ে অ্যাঙ্গেলটাকে বার করে দিতে হচ্ছে, এইটুকুই কাজ। এই ছবিটাতে এখানটা কি দেখা যাচ্ছে, এখানে খুব একটা সাধারণ একটা ছবি, যেটা আমরা জানি ওই যেটা সংক্রান্তিতে হয় আর কি। তা এখানটায় একটা মজার ব্যাপার আছে ছবিটার মধ্যে, এই যে কাঠিগুলি একটা লিডিং লাইনের মতন রয়েছে, গিয়ে যে মানুষটা এখানে হাসছে, হেসে যন্ত্রণাটা ভোগ করছে, সে কিন্তু এই দিক থেকে 1/3 রয়েছে। তা এখানে এই যে মানুষটা দাঁড়িয়েছে, এটা 1/3 মধ্যে রয়েছে, লিডিং লাইনটা এখান থেকে আসছে, এসে দেখা যাচ্ছে মানুষটার মধ্যে কনসেন্ট্রেট করছে, এবং যখনই কনসেন্ট্রেট করছে তখন দেখা যায় তার মধ্যে একটা সুন্দর একটা মানে এক্সপ্রেশন বেরিয়ে আসছে। তার মানে একটা ভিউয়ার হিসেবে আমি যখন ছবিটা দেখছি, আমার চোখটা কিন্তু ওখানে আটকিয়ে থাকছে। এই ছবিটা একটু আসি, এই ছবিটার মধ্যে এটা তো নেচারের ছবি, এখানে আবার কি কম্পোজিশন করব? হ্যাঁ, এখানেও একটা কম্পোজিশনের ব্যাপার আছে। যখন আমি ছবিটাকে রেডি করছি, তোলার সময় নয়, তোলার সময় তো সম্ভব নয়, তোলার সময়টা নেচারের ছবি কম্পোজ করা অত সহজ নয়, বিশেষ করে এই জাতীয় ছবিটা। আমি যখন এটাকে রেডি করছি তখন কিন্তু ক্রপিংটা ওইভাবেই করলাম, জাস্ট দেখেই বোঝা যাচ্ছে ডান দিক বাঁ দিক একটা ডায়াগোনাল লাইন রয়েছে, ওপরে কতটা যাবো, নিচে কতটা ছাড়বো, বাঁ দিক কতটা ছাড়বো, ডান দিক কতটা ছাড়বো, এটা কিন্তু একদম পুরোপুরি একটা কম্পোজিশনের ব্যাপার। মানে এই কম্পোজিশনটা করছি কিন্তু আমি কম্পিউটারে বসে, এই কম্পোজিশনটা কিন্তু ফিল্ডে করিনি, কেন ফিল্ডে আমার পক্ষে নেচারের ছবি কম্পোজ করা সম্ভব নয়, এই ধরনের ছবি। ঠিক আছে, তাহলে কম্পোজিশনটা কিন্তু আমার ইয়েতেও হয়, ডার্ক রুমেও করতে পারি। এই ছবিটাও তাই, এই যে এই ছবিটা এখান থেকে যে উঠছে, ওরাতে আমরা জানি যে যেই দিকে মুখ করছে সেখানে একটু স্পেস ছাড়তে হয়, যাতে সে যে ওরা উঠছে, ওরা যে সামনের দিকে একটা গতি আছে, তো সেই গতিতে যে স্পেসটা না থাকে, আমি যদি আরো ক্রপ করে দিই এটাকে, তখন মনে হবে যেন ঠোঁটটা গিয়ে একটা কোথাও অবস্ট্রাকশনে ধাক্কা খাচ্ছে। হ্যাঁ, তখন ছবিটা দেখতে অস্বস্তি লাগবে, যে কি যেন একটা অস্বস্তি লাগছে, কি যেন একটা অসুবিধা হচ্ছে। সে অসুবিধা হয়তো সে বুঝতে পারবে না, আসলে অসুবিধা হচ্ছে এটাই যে সামনে একটা মুভমেন্টের জন্য সে স্পেস আমাদের সাবকনসিয়াস মাইন্ড ডিমান্ড করে, সেই স্পেসটা ওখানটায় নেই, তাই জন্য অসুবিধা হচ্ছে।
কিন্তু এখানটায় আমি ছবিটা তৈরি করার সময় সেই স্পেসটা দিয়েছি, সেভাবে রেখেছি যাতে মুভমেন্টের জায়গাটা থাকে আর কি। মানে একটা কাল্পনিক লাইন কিন্তু এখানে তৈরি হয়ে যাচ্ছে, এই যে মুভমেন্টের একটা স্ট্রেট লাইন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, তাই ফ্রেমিংটা যেটা বললাম না, ফ্রেমিং এর একটা মস্ত বড় ইম্পর্টেন্ট পার্ট। প্যাটার্ন, এটা তো পিওরলি একটা প্যাটার্নের ছবি, এই যে পরপর যে এরকম করে ইয়ে করছে, জল খাচ্ছে, এই পুরো আমি যখন কম্পোজিশন দিকে ভাববো তখন আমি পিঠগুলি কেটে দিলাম, কেটে দিয়ে শুধু এই যে একই রকম মানে ঘাড়গুলি দিয়ে জল খাচ্ছে সেই প্যাটার্নটাকে এখানটায় ধরার জন্য ছবিটা এইভাবে ক্রপিং করে কম্পোজ করা হয়েছে। অ্যাকচুয়ালি ছবিটা যে এইটুকু আছে আমার মনে হয় না, এই ছবিটা আরো পিটির সবটাই ছিল, জাস্ট প্রেজেন্টেশনের খাতিরে এইভাবে মানে এই আমি ক্রপ করার সময় মনে পড়ছে যে আমি প্রথমে একটু বেশি রেখেছিলাম, তারপর একটু কমালাম, করে দেখছিলাম যে কোনটাতে প্যাটার্নটা হাইলাইট হচ্ছে। মানে এটাও কিন্তু দেখার ব্যাপার যে একটা প্যাটার্ন আমার চোখে পড়লো, চোখে পড়ার পর সেটা তুললাম, তোলার পরে কতটা ক্রপ করব সেটা কিন্তু আমাকে বারবার দেখতে হবে যে কোনটা বেস্ট লাগছে। এই নয় যে আমার এইটুকু রাখলে, এই প্যাটার্ন যখন আমি এইটুকু রাখি রেখে হট করে কেটে দিলাম, তা নয়, কিন্তু তাতে দেখা যাবে যে উল্টো বিপদ হতে পারে যে ছবিটা নষ্টই হয়ে গেল। এই যে ডেপথের যে একটা ব্যাপার রয়েছে, পার্সপেক্টিভ যা বলি, এই যে ভেতরটা ঢুকে যাচ্ছে, এই যে এটা বাঁ দিক ডান দিক থেকে নিয়ে পুরো একটা যে কাল্পনিক লাইন দেখা যাবে মাঝখান দিয়ে গিয়ে পুরো মাঝখানে ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি। তাহলে এইখানটায়ও এই ছবিটার মধ্যে কিন্তু কম্পোজিশনে একটা মস্ত বড় পার্ট রয়েছে আর কি। ডেপটাও তো একটা পার্ট, আমি কতটা রাখবো ক্লিয়ার, কতটা ফোকাসে রাখবো, কতটা ফোকাসে রাখবো না, কারণ তার উপর ছবিটা কতটা দাঁড়াবে, হ্যাঁ সেটাও ডিপেন্ড করে একটা ছবি প্রেজেন্টেশনে। যাই হোক, এখানে সেটা অ্যাপ্লাই করা হয়েছে করে ডেপটা নিয়ে। এটা একটা ছবি, এটা সব পুরনো ছবি দেখাচ্ছি। এই ছবিটা অবশ্যই বোঝা যাচ্ছে যে বাঁ দিক থেকে ডান দিকে একটা লাইন কনভার্জ করে যাচ্ছে, এবং সেইটার মধ্যে জানলা দিয়ে কিছু ইমেজ, একটা ফ্যামিলি বসে রয়েছে প্ল্যাটফর্মে, সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। তা এখানটায় রিফ্লেকশনটা অন্যভাবেও তোলা যেত, স্ট্রেট দাঁড়িয়ে তোলা যেত, কিন্তু তোলা হয়েছে একটা অ্যাঙ্গেল থেকে, কারণ এই অ্যাঙ্গেলটাকে নেবার জন্য এই যে কনভার্জিং লাইনটা, ট্রেনে যে কনভার্জিং লাইনটাকে, এইটাকে পারপাসলি নেবার জন্যই ওটাকে প্লাস এটাকে দুটোকে কম্বাইন করে ছবিটা তোলা রয়েছে, যাতে ছবিটা একটু অন্যরকম হয়, ওই এক ধরনের ছবি যেন না হয়। এই ছবিটার মধ্যে কি করা হয়েছে ওটা নিয়ে মাথা ঘামাবার দরকার নেই, কি আছে সেটা বলছি। এই যে এখানটায় যে ঝুড়ি যে পোর্শনগুলি রয়েছে, যেটা পরপর দেখা যাচ্ছে তারার মতন, সেটা কিন্তু গোল হয়ে ঘুরে এইভাবে গেছে। এইটা কিন্তু অবশ্যই পিওর ক্যান্ডিড নয়, ক্যান্ডিড ছবিই নয়, এটা একদম পুরো সাজিয়ে তোলা হয়েছে এটা। এবং এই যে ঝুড়িটা সামনে দেওয়া, তারপরে আস্তে আস্তে করে ছোট হয়ে গিয়ে কোনায় দেওয়া, এটা পুরোটাই সাজানো, এটা কিন্তু ক্যান্ডিড ছবি নয়। কিন্তু এটাও কি করা হয়েছে যে অন স্পট একটা কম্পোজিশন করে ছবিটাকে তোলা, তাতে কি হলো, ছবিটাকে দেখতে একটু ভালো লাগছে, একটু অন্যরকম লাগছে, আর কিছুই না। এটাতে আর বিশেষ যাচ্ছি না, এটা টোনের ব্যাপার রয়েছে। সুব্রত দা, আমার আগের ছবিটা একটা প্রশ্ন ছিল, আমি সুপ্রতিম বলছি। হ্যাঁ, আমার জাস্ট সিম্পল একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে ফ্রেমটাকে এনহ্যান্স করা হয়েছে ভেতরের কালারটার সাথে রেখে, হ্যাঁ মানে ভেতরের কালারটা রাখা হয়েছে ফ্রেমটার মধ্যে, এইটা যখন আমরা বিভিন্ন স্যালনে পার্টিসিপেট করি, এই রকম ফ্রেম করাটা কি অ্যালাউড? এটা জাস্ট আমার একটা মানে জানার জন্য প্রশ্নটা আর কি। আচ্ছা, আমি বলে দিচ্ছি। বলছি নেচার, ট্রাভেল, জার্নালিজম, এই তিনটের মধ্যে কোনো ফ্রেম দেওয়ার দরকার নেই। যে ছবি আমরা নেচার, ট্রাভেল বা জার্নালিজমে দেব, সেটা উইদাউট ফ্রেম দেব।
আর ফ্রেম দেবো কোথায়? কালার ওপেন, মনো ওপেনে বা থিম। Okay. যেসব থিম পিআইডিসি বা পিআইডিএম মানে কালারে বা মনোক্রোম ওপেন সেকশনে যেসব থিম আসবে সেখানে আমি ফ্রেম দেব। এই ছবিটা হচ্ছে এই ছবিটা একটা পরিষ্কার একটা ট্রাইঙ্গুলার ফর্মেশন, এটা তো বলা বাহুল্য, এটা খুবই মানে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে একটা ট্রাইঙ্গুলার ফর্মেশন এখানটায় হয়েছে, যার জন্য ছবিটাকে দেখতে একটু আলাদা লাগছে আর কি। যদিও এই ছবিটা আমি সেভাবে কোনো এক্সিবিশনে দিইনি, এটা আমার ভালো লাগার ছবির একটা ছবি, কারণ যেই সময় তোলা সেই সময় আমার অনেক কিছু অজানা ছিল, যার জন্য হাতির মাথার ওখানটা জ্বলেও গেছিল। আজকাল কোয়ালিটি দেখলে ছবিটা চলবে না সেইভাবে, যদি না সেভাবে ফিনিশ করা হয়, ঠিক আছে সেটা অন্য ব্যাপার। কিন্তু এখানে কম্পোজিশন যে ব্যাপারটা রয়েছে, এখানে কম্পোজিশনটা কিন্তু পরিষ্কার একটা ট্রায়াঙ্গুলার ফর্মেশন রয়েছে, যার জন্য ছবিটা ভালো লাগছে। এবার এটাকে দাঁড় করার সময় আমার মনে আছে এই ছবিটা কিন্তু আরো বেশি করে তোলা ছিল। এটাকে দাঁড় করাবার জন্য আমি কিন্তু ঘুরিয়ে এদিক ওদিক করে দেখছিলাম কিভাবে দাঁড় করানো যায়। করতে করতে তারপরে রিয়েলাইজ করলাম যে আরে এখানে একটা ট্রায়াঙ্গুলার ফর্মেশন আছে যেটা আমার চোখে নজর পড়ছে না। তখন এটাকে আমি কাছে মানে এটাকে আরো ক্রপ করে ক্লোজ করে এটাকে এই ফর্মেশনটাকে দাঁড় করালাম, যাতে ছবিটা একটা অন্যরকম মাত্রা পেয়ে গেল। প্যাটার্নের কথা বলেছি, প্যাটার্নটা আমরা ভীষণভাবে কাজে লাগাই বা চেষ্টা করব যে আমাদের চলাফেরার পথে কখনো যদি প্যাটার্ন দেখি সেটাকে কোনোভাবে কাজে লাগানো। এটা হচ্ছে প্যাটার্ন, এটা পিওর একটা প্যাটার্নের ছবি, দেখাই যাচ্ছে লেফট লাইন ব্রিজটা চলে যাচ্ছে আর এরা প্যাটার্ন ভাবে দাঁড়িয়ে রয়েছে। এটা যদিও পুরোটাই স্টেজ, এই প্যাটার্নটাকে কাজে লাগা। কিন্তু ব্যাপারটা থাকে প্রেজেন্টেশনের সময়, প্রেজেন্টেশনটা আমি কতটা কিভাবে করব, কতটা রাখবো, কিভাবে আমি বাঁ দিক থেকে ডান দিক কতটা রাখলে ঠিক হবে, সেটা কিন্তু আমার কম্পোজিশন সেন্সের ওপর ডিপেন্ড করে। এই কম্পোজিশন সেন্সটা যদি আমি কাজে না লাগাই তাহলে এরকম ভালো ছবি নষ্ট হয়ে যায়। আরেকটা এরকম প্যাটার্ন ব্যবহার করা আছে এখানটায়, এটা একটা মরক্কোরই ছবি। এখানে যখন সারি সারি করে এই উটগুলি আসছিল, আমার কাছে প্যাটার্নটা খুব ভালো লাগছিল। লাইট কন্ডিশন অতি জঘন্য ছিল, এত চড়া রোদ, সেখানে ছবি আসে না, কিন্তু প্যাটার্নটা আমার ভালো লাগছিল বলে আমি তখন যা হবে হবে, ছবিটা তো তুলে রাখি, তারপরে পরে দেখা যাবে। আমি কিন্তু সেই প্যাটার্নের লোভে এই ছবিটাকে তোলা। এখানে একটা প্যাটার্ন, তার মানে প্যাটার্ন এই ব্যাপারগুলি যদি আমাদের সাবকনসিয়াস মাইন্ডে না থাকে তাহলে এই ছবির মজাগুলি কিন্তু আমাদের চোখে আসবে না। আমি দেখবো এই যাচ্ছি রোদের মধ্যে কে ছবি তুলবে, ও দেখা যাবে। কিন্তু এই ছবিটা কিন্তু যে যাই হোক, পরে চেষ্টা করেছি যতটা ইয়েতে ফটোশপে করার পর অ্যাকসেপ্টেন্স অবশ্যই পেয়েছে। আচ্ছা, এই ছবিটা তোলার সময় আমার কাছে যেটা বিশেষ করে চোখে লেগেছে সেটা হচ্ছে কালার কন্ট্রাস্টটা। এই পেছনে হলুদ এটার উপর নীল, এই কন্ট্রাস্টটা, যেহেতু ইয়েলো আর ব্লু ভীষণ একটা কন্ট্রাস্টি কালার, এইটাকে ধরে রাখার জন্যই কিন্তু এই ছবিটা। এবার কতটা কি নেব তার জন্য আমি এই যে এখানে যে দুজন দাঁড়িয়ে রয়েছে সেটাকে একটা 1/3 রেখেছি আর বাকি 2/3 এই কাপড়টা রেখেছি। এটা তখন ভেবে চিন্তেই করা আর কি, যে কতটা রাখলে কতটা কি রাখবো না রাখবো। আমার উদ্দেশ্য কিন্তু এই কাপড়টাকে নীল কাপড় হলুদের ব্যাকগ্রাউন্ডে, কিন্তু ছবিটাকে ওইটুকু না তুলে এই পোর্শনটাকেও তোলা হয়েছে ইন্টেনশনালি কম্পোজিশনের খাতিরে। এই ধরনের ছবি তো আমরা হদ্দম পাই, হদ্দম তোলে, অনেকেই তোলে, কিন্তু তাহলে এই ছবিটা দেখাচ্ছি কেন? এই ছবিটা দেখানোর কারণ হচ্ছে এই যে পাটা পড়েছে, পাটা বাচ্চাটা বসে শুয়ে রয়েছে, হ্যাঁ শুয়ে রয়ে একটা ডায়াগোনাল যাই হোক একটা তো রয়েছে। এবার বাঁ দিকে আরেকটা পা আর কাপড় পরে একজন হেঁটে যাচ্ছে, বাঁ দিকে যে হাঁটার একটা পায়ের ছবি এসছে। আমি ধরে নিলাম এটা আমি যদি ওপেন সেকশনে দিই এবং এইটাকে পুরো যদি আমি তুলে দিই এই বাঁ দিকে পোর্শনটা, তাহলে কি পড়ে থাকবে? এই মাঝখানে পাটা আর বাচ্চাটা শুয়ে থাকবে। এই ছবিটা এখন যতটা ভালো লাগছে ততটা ভালো কিন্তু তখন লাগবে না। কেন লাগবে না? তখন এই পোর্শনটায় বাঁ দিকে পোর্শনটা এত ভ্যাকেন্ট হয়ে যাবে যে ওখানে ব্যালেন্সের অভাব হয়ে যাবে। বলেছিলাম যে ব্যালেন্সও একটা কম্পোজিশনটা পার্ট, সেই ব্যালেন্সটা কিন্তু এখানটায় কাজ করেছে এই পাটা হিসেবে। আমি ওই জন্য ছবিটা বেঁচেছি দেখানোর জন্য যে এই ছোট ছোট ব্যাপারটা কিন্তু আমাদের কাজ করে।
হ্যাঁ, এগুলিকে ইগনোর করলে কিন্তু একটা ভালো ছবি করা থেকে আমরা বঞ্চিত হব আর কি। তা এটা যদি কোনোদিনও পারি, ভবিষ্যতে চেষ্টা করবো, দেখা যাবে ছবিটা কিরকম একটা ফাঁকা ফাঁকা কিরকম, কম্প্যাক্ট যে ব্যাপারটা কিন্তু থাকবে না। এটা হচ্ছে আমি জাস্ট পার্সপেক্টিভটা হিসেবে তোলা, যে টপ ভিউতে একটা জায়গা তোলার জন্য। এটা যদি আমি নর্মাল অ্যাঙ্গেলে তুলতাম, এই ছবিটা যতটা জমাট লাগছে এই জমাটটা কিন্তু হতো না। আর অ্যাট দি সেম টাইম বাঁ দিকে যে দুটো ঝ্যাঁটা পড়ে রয়েছে সেটাও কিন্তু ফ্রেমে ইন্টেনশনালি মেনটেন করা হয়েছে, ওটাকে সরানো হয়নি। আমি যে ছবি কাটিয়ে এটাকে সরিয়ে দিতেই পারতাম, কতক্ষণ লাগে সরাতে, কিন্তু সরানো হয়নি, কারণ এখানটা যে সরিয়ে দিতাম না, এখানে যে ভ্যাকেন্টটা তৈরি হতো সেখানটা দেখা যায় বাঁ দিক পোর্শনটা অনেকটাই ভ্যাকেন্ট থাকতো আর কি, যেটা ছবিটা ভালো লাগতো না অতটা। এগুলি সব অনেক পুরনো ছবি, 2010-এর ছবি। এখানটা ছবি কোয়ালিটি অতি জঘন্য, কিন্তু এই যে একটা এরকম করে ইউ টার্ন করে এসেছে, এটা জাস্ট এই লাইনটা যে এসেছে সেই লাইনটা দেখানোর জন্যই এই ছবিটা আমি রেখেছি আর কি। ডান দিক থেকে গিয়ে পুরো ইউ হয়ে বাঁ দিকে গোল করেছে। এইটা এখানটাও কিন্তু কতগুলি লাইন্সের একটা কাজ আছে, ডিফারেন্ট লাইন্স, ওপরে কতগুলি লাইন্স দেখা যাচ্ছে, নিচে মাঝখানে, আর এগুলি ডায়াগোনালি নিচের দিকে নামছে, আবার তলার দিকেও একটা লাইন্স রয়েছে। যে মাল্টিপল লাইন্সটাকে এটাকে কাজে লাগানো এবং সেইটাকে বলে প্রপারলি ইউটিলাইজ করে ছবিটাকে দাঁড় করানো আর কি। ঠিক আছে, এইটা সম্ভবত আরো বেশি তোলা ছিল, এখানেও সে ক্রপ করে ওই লাইন্স গুলিকে রেখে ছবিটাকে নেওয়া হয়েছে আর কি, মানে প্রেজেন্ট করা হয়েছে আর কি। লাইন্সের ব্যাপারে এখানে আরেকটা লাইন্সের ব্যাপার রয়েছে। এটা তো পিওর ট্রাভেলের ছবি, কিন্তু দেখা যাচ্ছে না একটা লাইন জেড ফর্মেশন হয়ে চলে গিয়ে হিট করছে ওই তিনটে লোকের দিকে, তিনটে লোক ওখানে তার পাখিগুলি উড়ে বেড়াচ্ছে সেই জায়গায়। তাহলে কি হচ্ছে, এখানে লাইন্সটাকে একটা জেট ফর্মেশন প্লাস এখানে লিডিং বলা যেতে পারে। আর এখানে আমি যদি সেই 1টা 2টা দেখি, আকাশটা দেখা যাবে যে পোর্শনটা সমুদ্র এবং মাছটা রয়েছে। এখানে মাল্টিপল একটা কম্পোজিশনের ব্যাপার রয়েছে, যেটা কিন্তু আমাকে ডার্ক রুমের জন্য ওয়েট করতে হয়নি, ওখানে ছবি তোলার সময় মাথায় কাজ করেছে যে আমি এইভাবেই ছবিটা তুলবো, এটাকে কাজে লাগানোর জন্য আর কি। শুধু আমাকে একটু ওয়েট করতে হয়েছে ওপরে যে পাখিগুলি উড়ে আসছিল সেইটার জন্য। ওরা যখন এরকম একটা ফর্মেশন দিলাম তখনই সারাতে পায় আর কি। এখানে আবার সেই প্যাটার্নের ব্যাপার, প্যাটার্নের যে রিফ্লেকশনে, সাধারণ ছবি এটা যদিও, কিন্তু ঠিক প্যাটার্নটাকে বেশ অ্যাট্রাকটিভ। আর ওই বললাম না কিছু কিছু কম্পোজিশন তৈরি হয় ফ্রম এক্সপিরিয়েন্স, এখানটায় এই প্যাটার্নগুলি আমাদের ভালো লাগে বলেই এই ছবিটা যদিও সাধারণ, এমন হাতি ঘোড়া কিছু ছবি নয়, এই ছবিগুলি যখন একটা এক্সিবিশন বা সেলুনে পড়ে এগুলি খুব সহজে অ্যাকসেপ্টেন্স পায়। আচ্ছা, এটাও একটা প্যাটার্নের ছবি। এখানটায় এটাও বহুকাল আগে 2013 ছবি। এই ছবিটার মধ্যে আমি দেখছিলাম, এটা ওরছা মানে মধ্যপ্রদেশে তোলা। এখানে স্নান করে কাপড়টাকে এরকম করে শুকোচ্ছিল, আমি দেখছিলাম বেশ সুন্দর একটা ফর্মেশন হচ্ছে কাপড়টা যখন নামছে। আমি বললাম দেখি যদি রাখা যায় কিনা, সেটারই একটা পোস্টার, এবং তাতে দেখলাম যে একটা সুন্দর একটা ফর্মেশন এই কাপড় ওড়ার একটা ছবিটা এসেছে, এবং ব্রাইট কালারের জন্য কালার কন্ট্রাস্টও আছে ছবিটা, সেই জন্যই দেখানো আর কি। যে প্যাটার্ন আমরা যদি খুঁজে বার করি সেখানে প্যাটার্নের সুন্দর সুন্দর ডিজাইনের ছবিও হতে পারে আর কি। এটাও একটা রুল অফ থার্ডের একটা ছবি। এখানটায় প্লাস কালারের একটা ব্যাপার আছে, যে রেড কালারটা তো আমাদের খুব চোখে অ্যাট্রাক্ট করে, প্লাস প্যাটার্নও আছে। এই যে অনেকগুলি প্যাটার্ন বলতে কাইন্ড অফ এটা টেক্সচারও আসতে পারে। এই যে গোল 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 চারিদিকে গোল রয়েছে, তার মাঝখানে মেয়েটা বসানো রয়েছে, বসে এখানে যেটা যাই করুক না কেন এটা করছে। এই ছবিটাকে এটা তো অ্যারেঞ্জ শট, কিন্তু অ্যারেঞ্জ শট হওয়া সত্ত্বেও আমি কতটা নেব
কতটা রাখবো সেটা কিন্তু আমাকে কম্পোজিশন সেন্সটা থেকে ডিসাইড করতে হবে তোলার সময়, যে আমার এতটা রাখার দরকার আছে বা অতটা রাখার দরকার আছে। হ্যাঁ, তাহলে এটা আমি যদি এই রুলটা ফলো করি বা প্যাটার্নটা নিই বা অমুকটা নিই, তাহলে আমি কোনটা নেবো। আমি যদি মনে করি প্যাটার্নটা নেবো, আমাকে এইখানটায় মনে হয়েছে প্যাটার্নটার উপর আমি জোর দেবো, প্যাটার্নটার উপর জোর দেবো বলেই এই আমি এতগুলি গোল গোল করে ধরার চেষ্টা করেছি, যার জন্য কি হয়েছে, এই মহিলা যে বসে রয়েছে সে কিন্তু প্রপার রুল অফ থার্ডে নেই। কেন, আমি রুল অফ থার্ডে করতে গেলে তো আমার এই গোল গোলগুলো কিন্তু অনেকটা কেটে যাবে, আরো কেটে যাবে, তাহলে আমার সেই প্যাটার্নটা আমি ধরতে পারছি না, কমে যাচ্ছে এফেক্টটা। কিন্তু যেহেতু আমার কাছে এই ছবিটা, আমি আমি ছবিটা তো আমার, আমি কি সেন্সে নেব, আমি কি মানসিকতা তুলবো সেটা আমার ব্যাপার, সেটা একজন আমার পাশের ফটোগ্রাফার সাথে ম্যাচ নাও করতে পারে। তা আমার মনে হচ্ছে আমার কাছে এখানে প্যাটার্নটি প্রায়োরিটি দেবো, সেই হিসেবে আমি যতটা পেরেছি কভার করেছি, এই জন্য ছবিটা এইভাবে দাঁড়িয়েছে এইভাবে। আর ওপরে যেটা দেখা যাচ্ছে, এটা যেহেতু সেই সময় ট্রাভেলের যা নিয়ম ছিল সেটা ট্রাভেলে ইউজ করা যেত, ওই জন্য পেছনে ব্যাকগ্রাউন্ডটাকে দেওয়া হয়েছে লোকেশনটাকে বোঝানোর জন্য। প্লাস 1/3 2/3 এর ব্যাপারটাও তো আছেই, উপরে আকাশে থেকে ওই সবুজ পাটটা 1/3 এ রয়েছে আর বাকি পোর্শনটা 2/3 এ রয়েছে। আবার আসি ওই সেম ছবি একটু অন্যভাবে, এখানেও সেই প্যাটার্নের ব্যাপার, কতটা উপরে ক্রপ করব, কতটা নিচে ক্রপ করব, কতটা বাঁ দিক ডান দিক, এটার সমস্ত প্যাটার্নটাকে ধরার জন্য কতটা এফেক্টিভ হবে তার উপর নির্ভর করছে আমার ক্রপিংটা। এটার মধ্যে একটা ট্রায়াঙ্গুলার ফর্মেশন রয়েছে, দুটো বাচ্চা দেখছে, মাঝখানে মুরগিটা আর কি, প্লাস এই চাকার টোটাল ব্যাপারটা, মানে চোখটা দেখা যাচ্ছে আলটিমেটলি আমার মাঝখানের মধ্যেই আটকে থাকছে। এই কতটা রাখবো না রাখবো সেটাও ডিপেন্ড করছে আমার চোখটা কতটা ধরে রাখার দরকার আছে সেটা, প্লাস অ্যাম্বিয়েন্সটা কতটা আমার দেবার দরকার আছে সেটা। আমি এটাকে আরো বেশি ক্রপ করতে পারতাম বাঁ দিক ডান দিক, কিন্তু অ্যাম্বিয়েন্সটা নষ্ট হয়ে যেত আর কি। এটা তো অবভিয়াসলি পিওরলি একটা প্যাটার্নের ব্যাপার, এই যে নীল আর সাদার মধ্যে একটা প্যাটার্ন, এটা চান্স বাই চান্স পাওয়া এবং প্যাটার্নটাকে ধরে রাখার জন্য ছবিটা তোলা, ক্রপিংটাও সেইভাবেই করা, প্যাটার্নটা যাতে বেশি গুরুত্ব পায়। প্লাস কালারের একটা ব্যাপার রয়েছে, এই যে নীল, এই যে নীল যে এগুলি পড়ে রয়েছে আর পেছনে সাদা, নীল মানেই তো একটা শান্ত একটা ব্যাপার, সেখানটায় নীলটাকে আমি একটু এনহ্যান্সও করেছি, নীলটা এমনিতে যে জ্বলে গেছিল সেটাকে আরো এনহ্যান্স করা হয়েছে ছবিটাকে আরো বেটার লেখার জন্য। লিডিং লাইন দিয়ে যে ছবি হয়, এই যে এই ব্রিজটা, এই ব্রিজে মানুষটা যে হেঁটে যাচ্ছে, এই ছবিটা আমি কিন্তু ওই লিডিং লাইনটা যেহেতু জানি যে লিডিং লাইনে একটা ছবি খুব ভালো দাঁড়ায়, কম্পোজিশনে যে লিডিং লাইনটা যারা যারা ইউজ করে সেই ছবিটা বেশ এফেক্টিভ হয় আর কি। এই ব্রিজটা তো আমার আগে চোখেই পড়েছে যে এইভাবে লিডিং লাইন চলে যাচ্ছে, কিন্তু এখানে জনশূন্য ছিল। তা আমাকে যেটা করতে হয়েছে, আমাকে অপেক্ষা করতে কতক্ষণ একটা লোক যাবে, লোক গেলে তাহলে আমি এই লিডিং লাইনটাকে কাজে লাগিয়ে ছবিটা তুলবো। এই লোকটাকে না নিয়ে ছবিটা তুলে ছবিটা একদম ম্যান লাগছিল আর কি। তা সেটাই, এই লিডিং লাইনটাকে আমি সেইভাবে কাজে লাগালাম যখন এই লোকটা কে পেলাম আর কি। তাহলে এটাও একটা পার্ট অফ দি কম্পোজিশন যেটা আমি কিন্তু কাজে লাগালাম, আমার সেই আইডিয়াটা ছিল বলে আমি এইগুলিকে ঘুরে ঘুরে চোখে পড়ে আর চোখে পড়ার সাথে সাথে এগুলিকে কাজে লাগাই। এখানটা এই নেচারের ছবিটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে নর্মালি আমাদের কি সাইকোলজি কি দাঁড়ায় যে এই মুখে সাপটা নিয়ে নিয়েছে, শুধু ওইটুকু পোর্শনটাকে আমরা হাইলাইট করে ছবিটাকে দিই, কিন্তু ও যে সামনে মুভ করছে সেই মুভমেন্টের জন্য আমাকে ওকে একটু স্পেস দেওয়ার দরকার আছে। আমি যদি স্পেসটা না দিই ও মুভমেন্টটা মনে হবে একদম ঠেসে গেছে, আটকে গেছে, মানে ও আর নড়তে পারছে না। তা এটা আমি এই কারণে ছবিটা দেখাচ্ছি যে আমি এটা পুরোপুরি সেন্টারে না রেখে আমি বাঁ দিকে একটু স্পেস বেশি রেখেছি, যাতে মুভমেন্ট করার ফিলিংস, একটা অনুভূতি যাতে একটা ভিউয়ারের কাছে আসে, যে দর্শক যাতে বুঝতে পারে যে মুভ করছে, সামনে যে জায়গাটা আছে। এটা তো বোঝাই যাচ্ছে, এটা এই ছবি তো আমরা প্রচুর দেখি
দীঘা টিঘা বা পুরীতে দেখি যে এরকম লাইনগুলি, এই জালগুলি ফেলে রাখে, লিড করে করে নিয়ে যায়। এরকম অনেকের অনেক সুন্দর সুন্দর ছবি আছে আমি জানি, যেখানে জালগুলি গিয়ে একটা জায়গায় কাউকে লিড করছে, হয় নৌকো নয় কিছু একটা লিড করছে। তা এগুলি আমরা যখনই চোখে পড়বে, এগুলিকে আমি বলবো যে সবাই যেন এগুলিকে কাজে লাগাবার চেষ্টা করে। এবার সাবজেক্ট যদি সেই সময় নাও থাকে, একটু যেন ওয়েট করে যে সাবজেক্টের জন্য, একটু ধৈর্য ধরে যদি থাকে, তাহলে নিশ্চয়ই সেটা ভালো, এই লিডিং লাইনটাকে ভালোভাবে কাজে লাগাতে পারবে আর কি। তা এটা সেই হিসেবে এই ছবিটাকে তুলে ধরা, যে আমরা যদি এগুলিকে একটু মাথায় রাখি, তাহলে এখান থেকে অনেক রকম ভালো ভালো কম্পোজিশনটা হতে পারে আর কি। এটাও বোঝা যাচ্ছে এটা পুরুলিয়াতে এই ছবিটা, আমি পিওরলি এই লিডিং লাইনটা আমার কাছে বা প্লাস ডায়াগোনাল লাইনটা আমার কাছে চোখে খুব ভালো লেগেছিল, ওই জন্য অপেক্ষা করছিলাম এটাকে কিভাবে কাজে লাগানো যায়। তা যখন এই তিনটে সাইকেলকে পেয়ে গেলাম, তখন এটার একটা ছবি তুললাম, ওইটাকে ওই কম্পোজিশন ওই পার্টটাকে কাজে লাগানোর জন্য। মানে কম্পোজিশনের জিনিসটা আছে কিন্তু আমার কাছে সাবজেক্টটা ছিল না, তা সেই সাবজেক্টটার জন্য অপেক্ষা করা, এবং সাবজেক্টটাকে কম্পোজিশনে আমার যে ফ্রেমটা অলরেডি রেডি করা ছিল, সে ফ্রেমের মধ্যে যখনই আমার সাবজেক্টটা চলে আসলো, সেটাকে তখন ক্লিক করে জাস্ট প্রেজেন্ট করা আর কি। মানে আমার ক্যানভাসটা রয়েছে কিন্তু ইয়েটা ছিল না, মানে রংটা পড়ছিল না, সেইভাবে ভাবতে পারি আর কি। এটা এটা একটা ছবি, এই এখন মনে হতে পারে এই ছবিটা আমি কেন রাখলাম। অনেক সময় হয় কি, এই ধরনের ছবিতে আমি কতটা ক্রপ করব, কতটা রাখবো, এটা একটা কনফিউশন মধ্যে অনেক সময় হয়ে থাকে। আমি এই ছবিটা ক্রপ করেছি আমার লজিক অনুযায়ী। আমার লজিকটা কি ছিল, এই যে চোখের যে আইবলটা আছে, এই আইবলটা আপার 1/3 থাকবে, এই চোখের আইবলটা আপার 1/3 থাকবে, আর বাঁ দিকে চোখের মনিটা 1/3, মানে এই বাঁ দিক থেকে যে 1/3 সেই 1/3 থাকবে। ওইটাকে যখন ম্যাচ করলো, সেই ম্যাচ করাতে যে পোর্শনটা আমাকে ক্রপ করতে হলো, আমি সেভাবে ক্রপটা করেছি। যে আমার বললাম না যে কিছু কম্পোজিশন রুলস আছে, সেটা যদি আমরা মেনটেন করে চলি, দেখা যাবে সেই ছবিটা একটু ভালো লাগছে দেখতে। মেবি এক্সাক্ট রিজনটা আমরা বুঝতে পারছি না কেন ভালো লাগছে, কিন্তু ভালো লাগছে। সেটা অনেকটা কারণ কিন্তু এটা হতে পারে যে এই যে আমরা কিছু কিছু রুল মেনটেন করে যে ছবিগুলি প্রেজেন্ট করি না, তার কিন্তু একটা এফেক্ট কিন্তু ডেফিনেটলি আছে। এই ছবিটাও বুঝে তোলা বলতে, এই যে অনেকগুলি লাইন, মানে এই যে কাপড়ের লাইন কনভার্জ করছে একটা জায়গায়, তার মাঝখানে দুটো মডেল বসে রয়েছে, এই যে কনভার্জিং লাইনটা আমার কাছে খুব অ্যাট্রাক্টিভ লেগেছে। এই কনভার্জিং লাইনটা কিছুতেই আমি জাস্ট এই যে প্লেন তুললে ওই লাইনসই আছে, তার বেশি আর কিছু নেই, কিন্তু জমছিল না, একটা একটা সাবজেক্টের খুব প্রয়োজন হয়েছিল। তারপরে দেখলাম যে যেই অনুষ্ঠানটা এটা ছিল, সেখানে দেখলাম এরা নিজেদের জন্য, আমাদের জন্য নয়, নিজেদের ফ্যামিলির জন্য ছবি তোলার জন্য এইখানটায় এসে বসলো। আমি বললাম বাহ, পেয়ে গেলাম আমার সুযোগ। আমি এই লাইনসটাকেও কাজে লাগালাম, কনভার্জিং লাইনটাকে, প্লাস এখানে সাবজেক্টও আমার ফোরগ্রাউন্ডে রইলো, করে ছবিটাকে আলটিমেটলি এই ধরনের একটা প্রেজেন্টেশন দিলাম। এই ছবিটা এটা কিন্তু পুরো মাঝামাঝি, এখানে 1/3 2/3 কিছু নেই, কিন্তু একটা লম্বা লাইন ধরে, এই যে লাইনটা যে যাচ্ছে, এটা কার্ভ এস কার্ভ বা কার্ভ যে লাইনটা এক কোণা থেকে আরেক কোণায় যাচ্ছে। এই ছবিটার ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এই লাইনটা। এখানে কিন্তু 1/3 2/3 ব্যাপারটা নেই। 1/3 2/3 ব্যাপারটা যদি আমি রাখতাম, তাহলে ছবিটা এখানে যতটা এফেক্টিভ লাগছে অতটা এফেক্টিভ আসতো না। এই ছবিটা নর্মালি আমাদের যেটা মনে হয় যে ছবিটাকে আমি একদম ক্লোজে দুজন যে কাজ করছে এদেরকে তোলা, কিন্তু আমি তা করলাম না। আমি কি করলাম, আমি এদেরকে বাঁ দিকে রাখলাম, আর এরা কাজ করে যে প্রোডাক্টটা তৈরি করছে সেটাকে ডান দিকে রাখলাম, করে তাহলে বাঁ দিক 1/3 দিলাম এদেরকে, ডান দিকে 1/3 দিলাম ওই পোর্সেলিন গুলিকে, করে ছবিটা সেইভাবে কম্পোজ করে ছবিটা আমার তোলা। এটা কিন্তু কনসিয়াসলি, মানে বুঝে শুনেই তোলা, এটা নয় যে আমি যেরকম তেরকম তুলেছি বাড়িতে সেটাকে ক্রপিং করে কম্পোজ করি, তা নয়। কিন্তু
তোলার সময় এটা আমার মাথার মধ্যে প্লে করেছে যে আমি এই দুটো রিলেশনকে এইভাবে মেনটেন করবো, একটা থার্ডে একে রাখবো, একটা থার্ডে ওকে রাখবো, করে সেইভাবে তোলা আর কি। এই ছবিটা হচ্ছে, এইটা লম্বা লম্বা রেড লাইন্স বা কালারের যে একটা এফেক্ট, সেই কালারটাকে কাজে লাগানো প্লাস ভার্টিক্যাল লাইনটাকে কাজে লাগিয়ে ওইটাকে ব্রেক করার জন্য একটা রেডের বাইরে মুখটা তো রেড নয়, ওটা যে স্কিন টোন রয়েছে সেই লালের মনোটোনিয়াকে ব্রেক করার জন্য এই মুখটাকে বার করে এই ছবিটা তোলা। এটা পার্ট অফ দি কিন্তু কম্পোজিশন, এই যে মনোটোনিয়াসকে ব্রেক করা এটাও কিন্তু একটা কম্পোজিশনের পার্ট। এই ছবিটা যেমন, এই ছবিটা যখন তোলা বা প্রেজেন্ট করা হচ্ছে, এখানে কিন্তু এই যে লোকটা দাঁড়িয়ে জালটা টানছে, এটা কিন্তু একদম পরিষ্কার রুল অফ থার্ড মেনটেন করা হয়েছে। একদম এখানে 1/3 রয়েছে, এখানে দুদিকেই কিন্তু দেখা যাবে শরীরটা একবারে পুরো ইন্টারসেক্ট করছে ইয়েতে, রুল অফ থার্ড মানে গোল্ডেন পয়েন্টে ইন্টারসেক্ট করছে। সেইভাবে ছবিটাকে ওপর দিকে ক্রপ করা, ওপর আর ডান দিকে বোধহয় সেইভাবে ক্রপ করা হয়েছে আর কি, যাতে পুরো বডিটা যত গোল্ডেন পয়েন্টে থাকে। রিদিমের যে ব্যাপারটা, রিদিমটাকে এইভাবে কাজে লাগানো, এরা টানছিল এইভাবে, রিদিমটাকে আমি ধরেছিলাম, ধরার পর প্রেজেন্টেশন করার সময় একটু হাই কি করে দেওয়া হয়েছে ছবি খাতিরে আর কি, একটু অন্যরকম দেখানোর জন্য আর কি। ঠিক আছে, এখানেও কিন্তু সেই রিদিমটাকে চোখে পড়েছে, রিদিমটা মাথায় ছিল, সেই রিদিমটাকে ধরতে হবে বলে এইটুকু পোর্শনে ছবি তোলা। সেই আবার লাইন্স, এই যে ডান দিক থেকে গিয়ে বাঁ দিকে লাইনটা ঘুরে যাচ্ছে আর সারি সারি উঠে গিয়ে পুরো একটা ভি ফর্মেশন। হ্যাঁ, এখানে অনেকগুলি ফ্যাক্টর রয়েছে, ভি ফর্মেশন রয়েছে, একটা লাইন্স রয়েছে, তারপরে কালারের ব্যাপারটা যেহেতু ভয়ানক রোদ ছিল, কালারটা ঠিকঠাক এরকম একটা হয়ে গেছে। ফটোশপটা খুব একটা ভালো জানি না বলে এটা মেকআপ করে উঠতে পারিনি, দেখা যাক ভবিষ্যতে শিখে করবো। এই ছবিটার মধ্যে এখানটাও কিন্তু একটা এস কিন্তু আছে, যে আমি যদি ওপর থেকে নামি, ওপরে ডান দিক থেকে গিয়ে বাঁ দিক হয়ে আবার ঘুরে নামছে, এই পুরো এস ফর্মেশনটা আছে এখানটায়। এই এস ফর্মেশনটাকে আমি ধরেছি, অ্যাকচুয়ালি এই ছবিটা হচ্ছে ভার্টিক্যাল ফরম্যাটে। আমি এই ছবিটাকে সিলেকশন করার সময় ভার্টিক্যাল ফরম্যাটটা খুঁজে পাচ্ছিলাম না বলে আপাতত এইটাই দেখালাম, যে এখানেও কিন্তু এস কার্ভটাকে কাজে লাগানো প্লাস কালার কন্ট্রাস্ট তো আছেই। আর আরেকটা ভাবা যেতে পারে, এখানে যে বালির যে এক্সট্রা পোর্শনগুলি যে রয়েছে, সেই এক্সট্রা পোর্শনটা অনেকটা কাজে লাগে টেক্সচারটা দেখানোর জন্য। টেক্সচারটা যদি আমি ফ্রেমের মধ্যে ধরতে চাই বা দেখাতে চাই, তখন কিন্তু এটা একটা কাজ করে, এই পোর্শনটা রেখে দেওয়াটা কাজ করে আর কি। ঠিক আছে, এই ছবিটা তো যখন এটা মনোক্ষর ছবি, এটা যখন করছে, এখানে তো অনেকে দাঁড়িয়ে অনেক ধরনের ছবি তুলছে, আমিও ছবি তুলেছি, কিন্তু এবার যে ছবিটা যে তুলেছি আমি ফ্রেম কতখানি রাখবো? আমি কি শুধু ওই সাপের ওই ছোবলের ওটা আর জিভটা রাখবো না কি রাখবো? আমি কিন্তু এখানটায় কম্পোজিশনটা মাথায় রাখার জন্য এই যে নিচে বাঁ দিকে যে দেখা যাচ্ছে না পুরো কার্ভ হয়ে সাপটা এসেছে, এইটা যাতে পুরোটা থাকে, কোনোভাবে যাতে কাটটা না পড়ে, এটার ব্যাপারে আমি কিন্তু ওয়াকিবল ছিলাম। তাহলে এই যে কার্ভটা আমি যখন বাঁ দিক থেকে ছবিটা দেখছি, সাপের যে লোয়ার পার্টটা যখন আমার চোখে আসলো, এবার আমার চোখটা যখন সাপের বডি মুভ করে কিন্তু সোজা গিয়ে মুখে গিয়ে হিট করছে, টোটাল কিন্তু একটা লাইন কিন্তু এখানে কার্ভ হয়ে গিয়ে মুখের দিকে কিন্তু হিট করছে। এটা হচ্ছে সজ্ঞানে এই ছবিটা তোলা আর কি, এটা নয় যে তুলে পরে আমি এটাকে কম্পোজ করেছি, তা নয়। কিন্তু এটা আমি বিশেষ করে খেয়াল রেখেছি যে আমি অতি ক্লোজ তুলবো না, আমাকে এই কার্ভটাকে দেখাতে হবে, এটা আমার প্রয়োজন আছে। এই ছবিটার মধ্যেও দেখা যাচ্ছে যে একটা কনভার্জিং লাইনের ব্যাপার, এটা তো পিওর ট্রাভেলের ছবি, একটা কনভার্জিং লাইন। এখানে এই যে দুজন যে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে ছবি তুলছে, এবার মনে হতে পারে আমাদের যেটা সাইকোলজি প্লে করে যে এখানে লোকজন আছে, এটা সরে যাক তারপরে আমি ছবিটা তুলি।
আমি দেখলাম যে এইভাবে ছবি তোলা যাবে না, কেন এটা কখন সরবে বা কেনই বা সরবে, এরকম ব্যাপার রয়েছে, এরকম ডিফিকাল্ট জায়গায়। তা আমি যেটা করলাম এইখানটায়, আমি সেইভাবেই দাঁড়ালাম যাতে দুটো পয়েন্ট মানে বাঁ দিক ডান দিকের রেলিংটা কনভার্জ করে গিয়ে ওইভাবে যায়। এবার মাঝখানটায় এই যে মানুষটা যে যাচ্ছে সেইটা কিন্তু মানে আমি একটু ওয়েট করেছি, জাস্ট ওইটুকু না তুলে আমার কেন যদি মনে হলো একটা যে হেঁটে যাচ্ছে তুলে হয়তো বেটার লাগবে। তো ও যখন এই গ্যাপিংটা, যে সামনে একদম সামনে যে দাঁড়িয়ে আছে এবং তার পেছনে দাঁড়িয়ে, তাদের মধ্যে কিন্তু একটা গ্যাপিং আছে, তারা কিন্তু মার্চ ওভারল্যাপ করেই। সেই অবস্থা আমার ছবিটা তোলা, ট্রাভেলের ছবি, অথচ কম্পোজিশনটাকে কাজে লাগিয়ে একটা সাধারণ ট্রাভেলের ছবিটাকে একটু তফাৎ করে দেওয়া। এই ছবিটা আমাদের তারাদা অনেকে চেনে হয়তো। তারাদা আমরা যেখানটায় নেমেছিলাম ছবি তোলার জন্য, তা উনি একটু বেশ পরিষ্কার রাস্তা, একটু দৌড়ানো ব্যাপারটা করছিল। তা আমার মাথায় আসলো, আচ্ছা এখানে তো বেশ লাইনটা বেশ সুন্দর লাগছে, ডান দিক থেকে বাঁ দিকে লাইনটা চলে যাচ্ছে, তা আমি এটাকে একটু কাজে লাগাই, মানে এই ড্রয়িং লাইনটাকে কাজে লাগাই। তা সেই হিসেবে আমি নিজেকে সেভাবে পজিশন করলাম যাতে এই ড্রয়িং লাইনগুলি মানে লিডিং লাইনগুলি গিয়ে একটা জায়গায় গিয়ে মার্চ করে মানে কনভার্জ মানে চলে যায় আর কি। এবং সেটা দেখাই যাচ্ছে যে বডির সাথে যাতে ওই যে হলুদ লাইনটা যাতে বডির সাথে ওভারল্যাপ না করে, সেইভাবে নিজেকে পজিশন করে তোলা। তারপরে এটা কিন্তু জানে না আমি যে ছবিটা তুলছি, ও যখন দৌড়ে আসছে সেই সময় তুলেছি নিজেকে সেইভাবে অ্যাঙ্গেলটা করে নিয়ে। তারপরে দেখা গেল যে ছবিটা এই যে কম্পোজিশনটা যে আমি কাজে লাগালাম ব্যাক অফ দি মাইন্ড, তাতে কিন্তু ছবিটা বেশ ভালোই যায়। যদিও এই ছবিটা নট ফর কম্পিটিশন, কিন্তু নট ফর কম্পিটিশন, কিন্তু কম্পোজিশনের খাতিরে ছবিটা আমি দেখালাম। এটা একটা ট্রায়াঙ্গুলার ফরমেশন, এটা বোঝাই যাচ্ছে এটা লাদাখের ছবি। এই যে ট্রায়াঙ্গল যে ফর্ম করেছে এই ভেড়াগুলিকে নিয়ে, সেইটাকে হাইলাইট করা, সেইভাবে কাজে লাগানো। এটাও কিন্তু সজ্ঞানে তোলা, তার কারণ হচ্ছে এই যে ভেড়াগুলি যে ঘাস খাচ্ছিল, ওরা তো কনস্ট্যান্ট মুভ করে। যারা লাদাখে গেছে তারা জানবে যে ঘাস খাওয়ার সময় এরা কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে থাকে না, এরা ঘাস খেতে খেতে না সরতে থাকে, মুভ করতে থাকে। তা আমি কিন্তু এটার জন্য এই যে ফর্মেশনটা হচ্ছে এটা ভিজুয়ালাইজ করে আমি কিন্তু সেইভাবে দাঁড়িয়েছিলাম ক্যামেরা রেডি করে, যখন এরা মুভ করতে করতে একটা অ্যাঙ্গেলে আসবে সেই সময় ছবিটা তুলবো। আর ঘটনায় তাই, যখন এরা মুভ করতে করতে এইভাবে আসলো সেই সময় আমি এই ছবিটা তুলে একটা সুন্দর একটা ট্রায়াঙ্গেল ফর্মেশনটা কিন্তু হয়েছে। ছবির কোয়ালিটি ভালো নয়, সেই সময় ছবিটা আমি খুব ভালো তুলতে পারতাম না তাই। আচ্ছা এই ছবিটা রাখার উদ্দেশ্য হচ্ছে এখানে তো যা আছে, ভেড়া আছে, সিঁড়ি দাঁড়িয়েছে, 1/3 আছে, এই সব ঠিকই আছে। যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে এইখানটায় বাঁদিকে একটা একটা জল দেখা যাচ্ছে, অল্প একটা পোর্শনে জল। এই যে জলের পোর্শনটা আমি হয়তো পিক্টোরিয়াল হিসেবে আমি জলটাকে তুলে দিতে পারতাম, এখানে যে মেঝেটা যে কালারটা রয়েছে সেই কালারটাকে আমি দিয়ে দিতাম, কোনো ব্যাপার নয়, কন্টেন্ট এবার মারতাম, পুরো ব্যাপারটা ম্যাচ করে যেত, কি আছে কতক্ষণের ব্যাপার। কিন্তু আমি তা করলাম না, জলটাকে রেখে দিলাম। কেন রেখে দিলাম? এটা তো মাটির রং থেকে তো আলাদা হয়ে গেল। প্লেন হলে কি ভালো লাগতো না? হয়তো লাগতো। আমার যে কনসেপ্টটা কাজ করেছে সেটা হচ্ছে এই যে জলটা কিন্তু এখানটা পুরো ভ্যাকেন্ট পড়ে রয়েছে, মানে এখানে যে আর কিছু নেই, এই জলের কালারটা একটু অন্য থাকাতে, একটু ডার্ক ব্রাউন থাকাতে এটা কিন্তু ছবিটাকে একটু ব্যালেন্স করে দিচ্ছে আমার মনে হয়েছে। এই ছবিটাকে ব্যালেন্স করছে বলেই জলটাকে আমি ওইভাবে রেখেছি, আর ছবিটাকে আমি অন্য কিছু করিনি। ঠিক আছে, ওই যে বলেছিলাম যে ইয়েতে ব্যালেন্সের একটা ব্যাপার রয়েছে, তা সেই ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য এই ছবিটাকে এইভাবে রাখা আর কি। প্রায় শেষের দিকে চলে এসেছি। এই ছবিটা তো অবশ্যই সাজানো ছবি, এরা অন্য জায়গায় ছিল,
এদেরকে ডেকে এদিকে আনা হয়েছে, এনে এইভাবে অ্যাঙ্গেল করা আছে যাতে রেলিংটাকে একটা লিডিং লাইন হিসেবে মানে লিডিং লাইন হিসেবে যাতে কাজ করে, এবং এরা যে দুজন দাঁড়িয়ে আছে সেটা যাতে আমার রুল অফ থার্ড মেনটেন করে, প্লাস কালারের ব্যাপারটা আছে। এটা একটা সাজিয়ে গুজিয়ে কম্পোজিশন করা যাকে বলা যায় আর কি। এটা হঠাৎ করে পাওয়া কম্পোজিশন না, একদম সাজিয়ে গুজিয়ে। লাস্ট একটা নেচারের ছবি দেখাই। এই ইগেলের ছবিটাতে দেখা যাচ্ছে ছবিটা বাঁ দিক থেকে 1/3 রয়েছে, বাকি 2/3 পোর্শন কিন্তু গাছের ডাল হারিয়ে দিচ্ছে। এবার নেচার বলতে তো বোঝায় শুধু ইগলটাকে, তাহলে আমি তো ইগলটাকে আরো ক্লোজ আপ তুলে একটা ভার্টিক্যাল ফ্রেম করতে পারতাম, আমি তা করলাম না। আমি এই ফ্রেমটাকেই আমার পছন্দ হলো, আমি এই ফ্রেমটাকেই মেনটেন করলাম। কেন মেনটেন করলাম? বাঁ দিক থেকে গাছের ডালটা উঠছে, উঠে গিয়ে ডান দিকে চলে যাচ্ছে, ডায়াগোনালি চলে যাচ্ছে। এখানে ইগলটা বসে রয়েছে, ইগলটা বসে দেখছে কিন্তু ডান দিকে, প্রায় পুরো ডান দিকে না হোক কিছুটা ডান দিকের দিকেই মুভ করেছে, তাহলে ডান দিকে একটু স্পেস প্রয়োজন আছে। এখানে একই তো লিডিং লাইন, একটা লিডিং লাইন বলবো না, একটা লাইন এখানে যাচ্ছে যেটা বাঁ দিকে উঠে ডান দিকে গিয়ে ভ্যানিশ হয়ে যাচ্ছে। তার সাথে ইগলটা 1/3 বসে রয়েছে, বসে স্লাইড একটা ডান দিকে কিছুটা মুখটা ঘোরানো রয়েছে। টোটালটা কিন্তু কম্পোজিশন হিসেবে যদি দেখি একটা প্লিজিং এফেক্ট কিন্তু নিয়ে আসছে, যেটা আমি যদি পুরো ক্রপ করতাম এই প্লিজিং ব্যাপারটা হয়তো ওইভাবে লাগতো না। হ্যাঁ বলছি যে এই গাছের ডালটা যেখান থেকে শুরু হয়েছে এটা যদি আরো বাঁদিকের কোনায় করা যেত এটা কি আরো ভালো লাগতো? আমি করতে গিয়ে যেটা দেখলাম যে 1/3 থেকে বেরিয়ে আসছে। আচ্ছা 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 আচ্ছা, মানে এটা বেশি বাঁ দিকে হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি যদি ওইখানটা কেটে দিই না, একটু যদি বাঁ দিক থেকে নিয়ে আসি, তখন দেখা যাবে যে যে আমার মেইন অ্যাট্রাকশন হচ্ছে এই ইয়েটা, বাজ পাখি তো না, কি বলে এটাকে, ইগলটা। ইগল, এই ইগলটাই তো আমার মেইন অ্যাট্রাকশন। যদি এবার আমি যদি রুলটাকে ভঙ্গ করে যদি আরো বাঁ দিকে নিয়ে যাই, তাহলে দেখতে কিন্তু খারাপ লাগবে, তখন কিন্তু আর ভালো লাগবে না। আমার যেহেতু গোল্ডেন পয়েন্টের আশেপাশে রয়েছে বলেই ছবিটা কিন্তু বেকার লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। গোল্ডেন পয়েন্ট থেকে বেরিয়ে গেলে কিন্তু অত ভালো লাগবে না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এটা বলুক কেউ যে এই যে কম্পোজিশন যেগুলি ব্যাক অফ দি মাইন্ড থেকে অ্যাপ্লাই করা হয়েছে আমাদের নর্মাল ছবিতে, সেই ব্যাপারটা কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা এটা বোঝার দরকার আছে। হ্যাঁ, বোঝা গেল। বা কারোর কি এই ব্যাপারে, আমি এটা সবার হয়ে জিজ্ঞেস করছি, সবার নয় কয়েকজনের হয়ে, সেটা হচ্ছে যে এই যে কিছু নেচার ছবি দেখানো হলো, এখানেও একটা কম্পোজিশনের কথা বলা হলো, তো আমাদের মধ্যে কেউ কি আমরা মনে করি যে নেচার ছবি তুলবো, পাখি বসে আছে, বাঘ বসে আছে, কি মুখ তমুক ইত্যাদি, আমি এত রুল অফ থার্ড পর আমার কি ঠাকা পড়েছে, আমার নেচারটাকে ঠিকঠাক দেখাতে পারলেই আমার ছবি ছাড়তে পারে, সেখানে কম্পোজিশন যদি একটুখানি ঘেটে হয়ে যায়, ঘেটে যায়, কি এসে যায়, এইটা নিয়ে কি কারো কোনো বক্তব্য আছে? নেচার ছবি তোলেন এখানে 2-3 জন আছেন। হ্যাঁ, তারা একটু বলুক যে আমার কনসেপ্টটা ঠিক, আমি কি ভুল বললাম, না এটা ঠিক মানা যায় না, কোনটা? গুড ইভিনিং সুব্রতদা, অশোকদা। আমি নেচারের আমি প্রত্যেকটা ছবি দেখলাম, মানে এখানে তো বলার কোনো অপেক্ষাই রাখে না, জাস্ট মুগ্ধ হয়ে দেখছি। আমি মূলত নেচারের ছবি তুলি সুব্রতদা, আমি পাখির ছবি তুলতে ভালোবাসি, পাখি তুলে বলছি। তো যখন প্রথম দিকে শুরু করি তখন পাখিটাকেই হাইলাইট করতাম, পাখিটাকেই দেখাবো, অন্য বাদ বাকি বাচ্চা চলে যায়, খুব বেশি নয়, বছর আড়াই তুলছি। তো এখন আপনি যে আমাকে নেচারের ছবিগুলো, এখন আমি নেচার নিয়েই বলছি, নেচারের ছবিগুলো যেগুলো দেখালেন, বোধহয় খানিকটা ওই আইডিয়াটা আমারও খানিকটা ডেভেলপ করেছে, যে এই যে গাছের ডালটা এই কর্নার থেকে আপনি বার করেছেন, বা ডান দিকে 2/3 একে 1/3, আমি এগুলো এখন মেনটেন করে দেখেছি
যে হয়তো পাখিটা বিরাট ভাবে একটা হাইলাইট হচ্ছে না, কতটা শার্প, কতটা অমুক তসুক, কিন্তু ওভারঅল ছবির যে আপনি বললেন একটা প্লিজিং একটা ব্যাপার রয়েছে, যে ছবিটা দেখতে খুব ভালো লাগে, ছবিটা দেখতে ভালো লাগছে আর কি। ভালো ভালো লাগছে। তো সেই কারণে যে এই আপনি যে এক্সাম্পল গুলো দিলেন এখন, মানে এটা আমার কাছে ভীষণই মানে একটা এমন একটা জায়গা হয়ে রইলো যে আমি এরপরে যে ছবিগুলো তুলবো আমি এটা মাথায় রেখেই মানে তোলার চেষ্টা করব, বা সেইভাবে ক্রপ করা বা কম্পোজ করার আমি চেষ্টা করব। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। ঠিক তাই, আমি এটাই বলতে চাইছিলাম যে সব তোলার সময় তো সবকিছু সম্ভব হয় না, কেন পরিস্থিতি এমন হয় যে পারি না। কিন্তু আমি যখন আলটিমেটলি ফিনিশ করবো যখন ছবিটা, তখনও যদি আমি এই জিনিসটা মাথায় রেখে যে ছবিটাকে আমি প্রেজেন্টেশনের জন্য যেটা করছি সেটা যদি সেইভাবে ক্রপ করে ঠিক করি তাতেও চলে। ক্যাবেলে কেউ আছে? ক্যাবেলে কেউ বলুক, নেচারের তো একটা ফিডব্যাক পাওয়া গেল। হ্যাঁ, নেচার নিয়ে একটা কথা জিজ্ঞেস করছি। সেটা হলো যখন পাখির মানে বিশেষ করে মুভমেন্টের ছবি হয় তখন কি আপনি কন্টিনিউয়াস শাটারে রেখে মানে ফোকাসটাও কি কন্টিনিউয়াস ফোকাসে থাকে না সিঙ্গেল ফোকাসেই থাকে? কন্টিনিউয়াস অবশ্যই। কম্পোজিশন আর কেউ? আমি একটা কথা বলি, এই কয়েকটা ছবি দেখছিলাম যেটা আমরা আরো একটা নিয়ম মেনে চলার চেষ্টা করি ছবি তুলতে গিয়ে, যে কোনো ফিগার থাকলে হরাইজনেতে তার গলার কাছাকাছি জায়গা থেকে হরাইজন যদি কাট করে একটা বাজে এফেক্ট তৈরি হয়। যদিও এখানে যে কয়েকটা ছবিতে দেখলাম, কিন্তু সেগুলো অবশ্য ফিগার গুলো এতটা ছোট হয়ে গিয়ে হয়তো ওই এফেক্টটা খুব একটা বড় হয়ে মানে অতটা খারাপ লাগছে না। কিন্তু এই হরাইজন কেটে যাওয়ার ব্যাপারটাতে তো নজর রাখাটা দরকার। হরাইজন কেটে যাওয়ার ব্যাপারটা অবশ্যই রাখা দরকার আছে। বিশেষ করে আমরা যখন ছবি তুলি, তোলার সময় দেখা যায় যে আমি নিজেকে যদি একটু বেন্ড করি বা নিজেকে একটু যদি আপ করি, তাহলে দেখা যাবে যেটা হরাইজনে কেটে যাচ্ছে সেটা কিন্তু অ্যাভয়েড করা যায়। এবং এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে হরাইজনটা আমরা চেষ্টা করবো যতটা না কাটে। ব্যাকগ্রাউন্ড, একটা ছবি ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক ছবি নষ্ট হয়ে যায় ব্যাকগ্রাউন্ডটা ঠিক না থাকার জন্য। এই যে হরাইজন কেটে গেল একটা বডি মাঝখানে, এটাও কিন্তু একটা ব্যাড মানে বাজে ব্যাকগ্রাউন্ড আর কি। কাজে সেটাকে ডেফিনেটলি আমাকে খেয়াল রাখতে হবে যে আমার যাতে না কেটে যায়। এবার যদি উপায় না থাকে তখন তো কিছু করার নেই। আপনার এই দু একটা ছবিতে ছিল, কিন্তু সেগুলো খুব একটা বড় হয়ে চোখে আসেনি আর কি, অন্যভাবে সে এফেক্টটা। এই যে এই ছবিটা সমুদ্রের ধারেতেই, হ্যাঁ এই যে এই ছবিটা বডির মাঝখান থেকে এই এটা সমুদ্রের এই লাইনটা গেছে, ঠিক আছে, কিন্তু অ্যাজ সাচ কিন্তু সেভাবে ডিস্টার্ব করছে না কিন্তু। সেটাই বলছি। আমি এটাকে কি অ্যাভয়েড করতে পারতাম না। কেন পারতাম না? তার কারণ এখানে এই ছবিটা তুলতে গেলে হয় আমাকে বসতে হবে, নয়তো উঁচু কোনো জায়গায় যেতে হবে, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। আমি যেই নিচু হয়ে বসবো তখন কিন্তু এই যে জেড লাইন ফর্মেশন হচ্ছে, এই জেড লাইনটা কিন্তু আমি আর পাবো না, এই জেড লাইনটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমি যদি এবার উঁচু করে করি, উঁচু করে তুলতে গেলে আমার হাইটটা তো একটা লিমিটেশন আছে, তার বেশি তো আমি একটা খোলা মাঠে তো তার উপরে যেতে পারবো না, আমি তো আর ড্রোনে তুলছি না। তা এখানটায় আমি জানি এই ছবিটা আমি যখন তুলেছি আমি কিন্তু নিজের হাতটা মাথার উপরে তুলেছি, ঠিক আছে, মানে আমি ওই দাঁড়িয়ে আমার আই লেভেলের ছবি তোলা কিন্তু এটা নয়, এটা ওপরে তোলা, বা তারপরে তো আমার কিছু করার নেই। এই উপরে তোলাতে আপনার এই প্যাটার্নটা, সামনের ফোরগ্রাউন্ডের প্যাটার্নটা আরো পরিষ্কার ভাবে বেরিয়ে এসেছে। অ্যাকচুয়ালি এই প্যাটার্নটাকে তোলার জন্যই হাতটাকে উঁচু করেছি, মানে হাতটা উঁচু না করলে আমি প্যাটার্নটা ঠিক করে ধরতে পারছি না। যাদের ড্রোন টোন ইউজ করে তাদের তো কোনো ব্যাপার না, উপরতে ফাট করে তুলে নিল, একটা সুন্দর প্যাটার্ন পেয়ে গেল। আমাদের তো সেই সম্ভব না, আমাদের লিমিটেড ইনস্ট্রুমেন্ট, কি করে করবো? ঠিক, ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যাঁ, নেক্সট।
আচ্ছা, আর কারো প্রশ্ন না থাকলে আমরা বলেছিলাম মেম্বারদের মধ্যে থেকে যদি কম্পোজিশনটাকে গুরুত্ব দিয়ে কেউ কোনো ছবি এরকম করে থাকেন শেয়ার করতে। তো আমাদের অরুণিমা 5টা ছবি শেয়ার করেছে, শেয়ারিংটা আমরা ফেসবুকে নিয়ে নিয়েছি, তাহলে আমি ওই শেয়ারিংটা দিতে পারি। এটা নিয়ে এবারে অরুণিমা বলবে। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ সুরজিৎ বলছিলাম। হ্যাঁ বলো। একটা ওই যে আপনার যে সাপের যে ছবিটা ছিল না, মুখে আসছে, ওই যে সাপের ট্যাকলের ব্যাকগ্রাউন্ডে দেখবেন যে হরাইজন লাইনটা গেছে, ওই মরুভূমি হোক বা কিছু, ওই লাইনটা মানে আমার মনে হলো এই লাইনটা বেঁকে টাইপের গেছে, দেখবেন ডান দিক করে সমান ইভেন নেই ক্যামেরার অ্যাঙ্গেল থেকে। ওগুলি হচ্ছে ইমেটেরিয়াল। আমার যখন একটা ছবি যখন জার্নালিজম বা ট্রাভেল বা এইসব ওরিয়েন্টেড থাকবে, তখন ওই লাইনটাই ব্যাপারগুলি কিন্তু ইমেটেরিয়াল, ওগুলি কিন্তু একটা মেটেরিয়াল নয়। আমি চেষ্টা করব যতটা অ্যাভয়েড করা, কিন্তু আমাকে যে পুরোপুরি অ্যাভয়েড হুক অ্যান্ড কুক করতে হবে তার কোনো মানে নেই। আমরা যখন জাজিং করব এই ধরনের ছবি, আমরা কিন্তু ওই যে লাইন বেঁকে গেল কি উঁচু গেল সেটা হচ্ছে কিন্তু সেকেন্ডারি ব্যাপার। আর এইখানটায় এটা এই যেই লোকেশনে তোলা, এটা কিন্তু একটা পাহাড়ের মতন জায়গা, ওটা কাজী ওখানে কখনোই একটা পাহাড় স্ট্রেট লাইন হতে পারে না। হ্যাঁ, এটা হরাইজনই নয়, এটা তো এটা হরাইজনই নয়, এটা একটা পাহাড়ের টিলা রয়েছে, টিলা পোর্শন, হরাইজনটা ঢাকা পড়ে আছে পাহাড়। হ্যাঁ, তবে এইগুলিকে আমরা অ্যাভয়েড করতে পারি কিভাবে? এবার এখানে যদি আমি ডেপথ অফ ফিল্ডটা কমিয়ে দিই, তাহলে পেছনটা আউট অফ ফোকাস হয়ে যাবে অনেকটা, সেভাবে আমরা অ্যাভয়েড করতে পারি। যদি এখানে ডেপথ অফ ফিল্ডটা না বাড়ি, যদি ডেপথ অফ ফিল্ডটা যদি বেশি থাকে, তাহলে কি হবে, পেছনটা প্রমিনেন্ট হয়ে যাবে, সামনেটা প্রমিনেন্ট হয়ে যাবে, ছবিটা যাতা লাগবে। এই যে ছবিটা যা লাগবে তার থেকে আরো বাজে লাগবে। কেন, ওই যে হরিজন্টাল লাইন যদিও আমি বলছি যে ওটা সেকেন্ডারি, কিন্তু তখন প্রাইমারি হয়ে যাবে। পুরোটা ক্লিয়ার তো, ওরকম লাইন মাথার উপর দিয়ে কেটে গেলে, সাপের পেট দিয়ে কেটে গেলে কিরকম লাগে, মোটেই ভালো লাগবে না। তাহলে আমাকে তখন ভাবতে হবে যে ডেপথ অফ ফিল্ডটাকে কমাতে হবে, যাতে পেছনে ওটা আউট অফ ফোকাস হয়ে যায়, ব্লার হয়ে যায়, তাহলে কিন্তু ছবিটা ডিস্টার্ব করবে, তাহলে তো ছবিটা ঠিকই লাগবে। এখানে তাই করা হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ সুব্রত। আমার একটা প্রশ্ন আছে, কৃষ্ণা বলছি, সুব্রত দা। হ্যাঁ হ্যাঁ বলো। আমরা শিখেছি যে বাঁ দিক থেকে ডান দিকে সব মানে আমাদের দৃষ্টি যাওয়ার ব্যাপারটা আছে, সাবজেক্ট সেদিকেই হবে। কিছু ছবি দেখলাম বাঁ দিক থেকে ডান দিকে বেরিয়ে, মানে মনে হচ্ছে সাবজেক্ট বেরিয়ে যাচ্ছে। উটের যে দেখলাম বা কয়েকটা জিনিস দেখলাম, ওদের মুখটা কি ওই দিকে বাঁ দিকে বেরিয়ে যাচ্ছে ছবি, সেটা ব্যাপারে একটু যদি বলেন। বাঁ দিকে বেরিয়ে যাচ্ছে? হ্যাঁ, মানে আমরা ছবি তো দেখবো বাঁ দিক থেকে ডান দিকে যাবো, চোখ আমাদের, সেটা হচ্ছে কি একটু উটের ছবি আছে, অনেকগুলোই আছে, তার মধ্যে উটেরটা আমার এই মুহূর্তে মনে আছে। এখানে একটা উট আছে, এটা যেমন ডান দিকে যাচ্ছে, আর সাহারায় আছে ওটা বাঁ দিকে যাচ্ছে, গিয়ে মানে বেরিয়ে যাচ্ছে। সাহারা যাচ্ছি, সাহারা এটা না, না এটা না, আছে যাচ্ছি এইটা। এই যে বেরিয়ে যাচ্ছে। আর আমরা মানে আগে যা ক্লাবের থেকেই তো শেখা সব, ওইটা হচ্ছে ওনারা বলেছিলেন যে ডান দিকে ঢুকবে সব সময়। আচ্ছা, আমি এই ব্যাপারটা বলি। এই ছবিটা যদি আমি ডান দিক থেকে বাঁ দিক করি, জাস্ট একটা ফ্লিপ করলেই হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ফ্লিপ করলে তো ডান দিক থেকে বাঁ দিক চলে যাবে। এবার আমি যদি এটা ট্রাভেলে দিই, তাহলে কিন্তু আমি করতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো আমি ফ্লিপ করতে পারবো না, আমাকে তো যেরকম ছিল সেরকমই করতে হবে। এবার আমি যদি এখন ফ্লিপ করে রেখে দিই, বাই চান্স আমার খেয়াল রইলো না, আমি গন্ডগোল করে ভুলে গেলাম, তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে, আমি ব্যানই হয়ে যাব। এই যে আমি তো এইভাবে দিতে পারি। ওটা এইটা মানে ট্রাভেল নেচার এগুলোতে ইউজ করা যাবে না, কারণ নেচারে একটা বক ওরকম দেখলাম। এটা ওপেন সেকশনে হতে পারে, আবার ট্রাভেলও হতে পারে। এবার ট্রাভেলে দিতে গেলে যদি ফ্লিপ করা ছবি থাকে, তাহলে আমি কেস খেয়ে যাবো। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা। নেক্সট। আচ্ছা, আমি শ্যামাশিস বলছিলাম, এই যে কৃষ্ণা যে পয়েন্টটা তুললো বাঁ দিক থেকে ডান দিকে যাওয়ার, সেটা কি আমাদের দৃষ্টিটা
ছবিতে ঢোকার সময় বাঁ দিক দিয়ে ঢোকে ডান দিকে যায়, কিন্তু ছবির কন্টেন্ট ডান দিক থেকে বাঁ দিক যায় কিনা এ ব্যাপারে কোনো স্যাক্রোস্যাক্ট রোল তো আছে বলে আমার মনে হয় না। বাঁ দিক থেকে ডান দিকে যায়, কিন্তু এই যে মুভমেন্টটা, এটা তো কোনো জিনিস তার মানে ডান দিক থেকে বাঁ দিকে গেলে আমি তার ছবি তুলতে পারবো না, এটা তো হতে পারে না। না 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 না, সেটা না। এই যে এই ছবিটাতে আমি আরেকটু বলি, এই যে আমি যে ছবিটা এখন দেখছি সেই ছবিটাতে ডান দিক থেকে বাঁ দিক যাচ্ছে, ঠিক আছে? আমরা শিখেছি বাঁ দিক থেকে ডান দিক দেখা। এবার সেক্ষেত্রে আমি যখন ছবিটা দেখতে শুরু করলাম, দেখলাম যে ছবিটা বাঁ দিকে বেরিয়ে যাচ্ছে। তাহলে অ্যাজ এ ভিউয়ার আমার কি হবে, তখন চোখটা না ওখানে যেহেতু ধাক্কা খেয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু ছবিতে অনেক কিছু রয়েছে, তখন না আমার চোখটা অপোজিট সাইডে চলে যাবে বাই ডিফল্ট। আচ্ছা, তখন কিন্তু যে চোখটা আমি বাঁ দিকে ধাক্কা খেলাম বলে আমার যে ডান দিকে অপোজিট সাইডে চলে গেল, মানে ধাক্কা খেয়ে, তখন কিন্তু আমি আমার ডান দিক থেকে বাঁ দিক দেখছি। আমরা বাঁ দিক থেকে ডান দিক পড়ি, কিন্তু চীনেরা তো ডান দিক থেকে, উর্দু তো মানে মুসলিমরা তো ডান দিক থেকে বাঁ দিক পড়ে, তারা তো ডান দিক থেকে বাঁ দিক দেখে, তারা তো বাঁ দিক থেকে ডান দিক দেখে না। সুব্রতদা, আমি একটু কথা বলবো এখানে, একটা মানে আলোচনার সাপেক্ষে। আর আমরা যেহেতু কম্পোজিশন নিয়ে কথা বলছি, সেই জায়গায় আমার প্রশ্নটা হয়তো একটু অপ্রাসঙ্গিক লাগতে পারে। ঘটনাটা হচ্ছে, একটা ছবি আমি তুলছি, সেই ছবিটা তোলার পর তো আমি সেই মুহূর্তে বুঝতে পারছি না, আমি বাড়িতে এসে যখন আমার কম্পিউটারে ফেলে যখন আমি দেখছি, যেটা এক্ষুনি আলোচনা হলো যে বাঁদিক থেকে ডান দিকে, যেটা আমাদের যেহেতু চোখ ফলো করে আর কি ওইভাবে, কিন্তু ছবিটা দেখতে ভালো লাগছে কিনা সেটা কি বেশি ইম্পর্টেন্স থাকা উচিত কি? সেটা বেশি ইম্পর্টেন্ট না, সেটা বেশি ইম্পর্টেন্ট, ছবিটা দেখতে ভালো লাগছে কিনা। এক্স্যাক্টলি, মানে আমার সেটাও তো মাথায়। আমি কম্পোজিশনের ব্যাপারে একটা জিনিস বলে দিই। কম্পোজিশন রুলস হচ্ছে একটা গাইডেন্স মাত্র। কম্পোজিশন রুলস কিন্তু ব্লাইন্ডলি ফলো করতে হবে এমন কোনো ব্যাপার নয়। কম্পোজিশন রুলসটা আমরা মাথায় রাখতে পারি, ওটা আমাদের চিন্তাধারা বা একটা ছবিকে সাজাতে বা পিক্টোরিয়াল ছবি করতে আমাদের গাইড করে শুধুমাত্র। তার মানে এটা নয় যে কম্পোজিশন রুলসে যা বলছে সেটাকেই আমাকে হার্ড অ্যান্ড ফাস্ট মেনটেন করতে হবে। যদি তাই হতো তাহলে কম্পোজিশন ব্রেক করার গল্পটা থাকতো না। আমরা কম্পোজিশন ব্রেক অনেক জায়গায় করি। কেন করি? ছবিটা দেখতে ভালো লাগার খাতিরে করি, ঠিক আছে? এটা ভাবার কোনোই দরকার নয় যে আমাকে ওই সবকিছু একদম ওই অনুযায়ী মানতে হবে। যদি দেখা যায় যে কম্পোজিশন রুল মানতে গিয়ে আমার ছবিটা দাঁড়াচ্ছে না, তাহলে আমি রুল ওখানে মানবো না, রুল ওখান থেকে সরিয়ে দেবো। ঠিক, থ্যাংক ইউ, ওয়েলকাম। আমি আমাদের একজন মেম্বারের ছবি একটু শেয়ার করে দিই, তাহলে সেটা দেখে আপনিও বলুন এবং যিনি অথর তিনিও বলবেন তিনি কেন এটা মানে কিভাবে করেছেন, যেভাবে আপনি প্রেজেন্ট করলেন। এইটা হচ্ছে তার একটা কম্পোজিশন, তিনি ছবিটাকে এভাবে কম্পোজ করেছেন সেটা আমাদের সামনে দেখাচ্ছেন। এবারে যিনি অথর আছে তিনিও বলুন, আপনিও বলুন যে এই কম্পোজিশন, মানে আপনি এতক্ষণ কম্পোজিশন নিয়ে তার বিভিন্ন ধরনের ছবির বিভিন্ন রকম ভাবে কম্পোজিশনের আসপেক্ট নিয়ে আলোচনা করলেন, সেই নিরিখে এই বিষয়টা নিয়ে একটু বলুন। প্রশ্ন কি যে হ্যাঁ, সুব্রতদার কাছে একটাই প্রশ্ন যে কম্পোজিশন ওয়াইজ এর মধ্যে কোনো ভুল ত্রুটি যদি আপনি বলুন আগে। অরুণিমা আপনি বলুন, সুব্রতদা যেভাবে বললেন তার কম্পোজিশন গুলো নিয়ে, আপনি বলুন আপনার এই কম্পোজিশনটা নিয়ে আপনার ভাবনা। আমার এমনি চোখে ভালো লেগেছে বলে তুলেছি, আর রুল অফ থার্ড মেনটেন করার চেষ্টা করেছি। একটা লিডিং লাইন রয়েছে কর্নার থেকে, তো এইটা ভালো লেগেছে বলে আমি তুলেছি। প্রশ্ন সুব্রতদার কাছে একটাই যে এর মধ্যে কোনো ভুল ত্রুটি কম্পোজিশন ওয়াইজ কিছু মনে হলে। হ্যাঁ, এখানটায় যেটা আছে লিডিং লাইনটা, মানে এটা যে কার্ভ হয়ে ঘুরে যাচ্ছে সেই ব্যাপারটা আছে। তারপরে যেই পোর্শনে এখানে যে করছে সবটাই ঠিক আছে, কিন্তু একটা জায়গায় ইমপ্রুভ করতে হবে যে আকাশের পোর্শনটা অনেকটা বেশি। আকাশের হোয়াইটনেসটা বেশি থাকাতে কি হচ্ছে, আমার এই নিচে ফোকাস থেকে ছবিটা বেরিয়ে যাচ্ছে।
হ্যাঁ ছবিটার মধ্যে একটা ডেপথ আছে, বলবো? হ্যাঁ বলুন অবশ্যই। এখানটায় আমার যেটা একটু চোখে লাগছে সেটা হচ্ছে মনে হচ্ছে ছবির একটু বাঁ দিকে কাত হয়ে রয়েছে। আচ্ছা না এটা হ্যাঁ যাই হোক না কেন চোখে ভিজুয়াল এফেক্টে একটু বাঁ দিকে মনে হচ্ছে কাত হয়ে গেছে। সেটাকে বাসটার জন্য যাই হোক এটাকে একটু ডান দিকে একটু লিফট, মানে বাঁ দিক থেকে ডান দিকে একটু লিফট করতে হবে, অল্প লিফট করতে হবে, নাহলে চোখে অড লাগছে আর কি। আদারওয়াইজ এমনিতে ঠিকই আছে। আচ্ছা এই ছবিটা ভবিষ্যতে ছবি তুলতে গেলে, এই ধরনের ছবি তুলতে গেলে না যদি সম্ভব হয় আরেকটু স্পেস নিয়ে তোলা। আচ্ছা এই যে এখানটায় যে ভার যে করছে তার হাত তো কেটে গেল। হ্যাঁ মানে আর জায়গাই ছিল না আসলে। জায়গা ছিল না বলতে কি মানে ক্যামেরা মানে লেন্সের জন্য না ওখানটা? লেন্সের জন্য না, ওইখানেই শেষ আর কি দেয়াল, আর পেছনেরও জায়গা ছিল না। দেয়ালটা একটু আসতে পারতো। না আমি আসলে এই যে গোল করে যে এই যে উনুনটা এই পুরো এই গোলটা রাখতে চেয়েছিলাম, এবার এই ঝুড়িটা কেটে যে বাঁদিকে এই যে বাঁদিকে যে হাতটা আছে হাতে পরে কি ছিল? হাতের পরে আর বাঁদিকে হাতটা পরে আমি সনদ বলছি, আমি একটু বলছি না জায়গা ছিল না আসলে। হ্যাঁ বলছি জায়গা ছিল ওখানে, না তুলেছে ছিল, তোমাকে একটু কথা কেটে যাচ্ছে, ব্রেক করছে। আসলে আমিও ছিলাম তো, আমার ওখানে দেয়াল আছে অসুবিধা ছিল না, কিন্তু যেই জায়গাটা দাঁড়িয়ে অরুণিমা তুলছে আমার মনে হয় খুব নড়বড়ে একটা ইটের উপর দাঁড়িয়ে তুলছে এবং ভারী ক্যামেরা নিয়েছিল, ওই জন্য ওইটা কেটে গেছে আমার মনে হচ্ছে। আচ্ছা আমি বলি, আমি এখানে একটা জিনিস বলে দিই, ছোট্ট জিনিস। এই যে যেখানটাই দাঁড়িয়ে থাকুক না কেন, যেখান থেকে ছবি তুলুক না কেন, যে ফ্রেমটা তোলা হয়েছে সেই ফ্রেমটা আরেকটু হাতটাকে আরেকটু আনাবার জন্য তাকে একটা ইঞ্চি একটা মিলিমিটার সরতে হবে না, তাকে শুধু ক্যামেরাটা একটু সামান্য বাঁ দিকে শিফট করলেই কিন্তু ওই পোর্শনটা চলে আসবে। আচ্ছা এটা আপনাকে বলছি, এই যে আমি এখানে ওইটাই রুল অফ থার্ডটাই মাথায় রেখে করা, কিন্তু সেক্ষেত্রে দেখলাম এই যে অন্ধকার পোর্শনটা এই দরজার ভেতরটা এই জায়গাটাই কালো কালো লাগছে, আবার এটা বাদ দিতে গেলে রুল অফ থার্ড আসছে না, তো এই ব্যাপারে আপনি কি বলবেন? না বাদ দেওয়া বলতে, না না বাদ দেওয়া বলতে ভেতরে কি ছিল? ভেতরে কিছু না, তো অন্ধকার ছিল আর কি, তো তাই জন্য এই অন্ধকার পোর্শনটা কি বাদ দেওয়ার দরকার আছে? না না অন্ধকার পোর্শন কিছু বাদ দিতে হবে না। এই ছবিটার মধ্যে মানে প্রসেসিং এর গন্ডগোল আছে। প্রসেসিং এর গন্ডগোল বলতে এখানে ছবিটার মধ্যে খুব কন্ট্রাস্ট করে ফেলা হয়েছে, এত কন্ট্রাস্ট ছবিটা হবে না, এটা সোবার হওয়া উচিত ছিল। এখানটায় চুলগুলি আর পেছনে ব্যাকগ্রাউন্ড পুরো মিশে গেছে, তা তো হওয়ার কথা না। এখানে চুলটা পরিষ্কার আমি দেখতে পাবো, ব্যাকগ্রাউন্ডের মতন কালো হোক আর যাই হোক, বুঝতে পারছি। এবার এখানটায় বাঁ দিকে যে পোর্শনটা রয়েছে সেই পোর্শনটা আরেকটু দরকার ছিল। আচ্ছা বাঁ দিকে আরেকটু জায়গা আছে, এখানটায় আমি এবারে রুল অফ থার্ড এর ব্যাপারটা মাথায় রেখে, রুল অফ থার্ড থাকবে, তাও থাকবে, কিন্তু তাও থাকবে। এখানটা সব থেকে ভালো হতো এই বাচ্চাটা যেখানে দাঁড়িয়ে আছে সেই দরজাটা ডান দিকে ফ্রেমটাও দরকার ছিল এখানটায়। দরজার ডান দিকে আমি তো ডান দিকে দেখতে পাচ্ছি, হ্যাঁ ডান দিকে ফ্রেমটা পুরো থাকবে, বাঁ দিকে আরেকটু এক্সটেন্ডেড হবে, তাহলে ছবিটা। আর প্লাস প্রসেসিং এর সময় এত কন্ট্রাস্ট ব্যবহার করলে চলবে না, চুলটা পরিষ্কার থাকবে, পেছনে ব্যাকগ্রাউন্ড কালো হোক, তাহলেই ছবিটা দাঁড়াবে। এখানটায় চুলটা কিন্তু মিশে গেছে, হ্যাঁ সেটা আমার একটু কন্ট্রাস্ট বাড়িয়েছি, অনেকটাই বাড়ানো আছে। এই প্রসেসিং আবার রিপ্রসেস করতে হবে। আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সুব্রত। ওকে ওয়েলকাম। তাহলে এই হলো আমাদের আজকের আলোচনা। কাজে আসলো কি?
আলোচনাগুলো কি কাজে আসলো? ভীষণ ভীষণ দাদা। আমার ভালো লাগছে যে ছবি বাছাই আমরা এই ক্লাবের একেবারে প্রথম দিকে, এটা যারা একদম ক্লাবের সঙ্গে গোড়া থেকে জড়িত আছে তারা জানে, রাজ আছে, সনদদা আছে, প্রিয়দা আছে, শ্যামাশিসদা, অরুণিমা, এরা সবাইকে, কৃষ্ণা, সুরজিৎ, আমরা একটা সময় কিন্তু এই ধরনের মানে একটা ফটোগ্রাফির একটা কোনো বিষয় নিয়ে আমরা একদম পার্টিকুলার একটা বিষয় নিয়ে সেভাবে আলোচনা করি, এইরকম বিষয় নিয়ে প্রচুর আলোচনা করি। সেখানে সবকিছু এসছে একসঙ্গে, একটা ছবি গোটা ব্যাপারটাই, সেখানে কম্পোজিশনও যেমন এসছে, তার কালার এসছে, টোন এসছে, ইত্যাদি ইত্যাদি সবই এসছে। তো এবং সেগুলো আমাদের মেম্বারদের এত উপকার করেছিল যে প্রথাগত শিক্ষা না থাকা সত্ত্বেও আমাদের বহু সদস্য যে কোনোদিন একটি ফটোগ্রাফি ইনস্টিটিউশনের সামনে দিয়েও যায়নি, সেও কিন্তু এই আলোচনা থেকে প্রচুর কিছু নিজেকে ডেভেলপ করতে পেরেছিল। পরবর্তীকালে আমি একটু ইন্টারাপ্ট করছি যে আমার যেটা সব থেকে ভালো লেগেছে, আমাকে অশোক যখন আমাকে বললো যে এই যে নেচার, ট্রাভেল, জার্নালিজম বা এই ধরনের ছবিতে এখানে তো কম্পোজিশনের ব্যাপারটা নিয়ে একটু আলোচনা রয়েছে আর কি। আমার এই যে পয়েন্টটা, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমরা তো এই তিনটে ডিভিশনে কি হয়, এই তিনটে ডিভিশনে আমরা ছবি তুলি যেখানে আমরা নিজেদের মতো সাজাতে পারি না, কারণ ওখানে বারণ করা আছে, যেটা আমরা ওপেন কালার মনোক্রমে করতে পারি। কিন্তু এই যে এটা ছবি দেখিয়ে বুঝিয়ে দেওয়া এখানেও করা যায়, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর এটা আমি বলবো এটা একটা বলবো যে এসকিবি ইজ দ্য ফার্স্ট ক্লাব, বা এটা এসকিবির কপাল ভালো যে আমার অনেক ছবি, বেশিরভাগ সব পুরোনো ছবি যেগুলি কেউ দেখেনি, এর মধ্যে অনেকগুলি সেরকম ছবি ছিল। বলছি একটা পার্টিকুলার বিষয় মানে ফটোগ্রাফির বিভিন্ন আসপেক্ট নিয়ে আমরা একসঙ্গে আলোচনা বহুবার করেছি ছবি দেখে, সেটা আমাদের একটা সাংঘাতিক মানে ভয়ানক উপকারে লেগেছে। কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে ক্লাব শুধু এগিয়েছে তাই না, ক্লাবের অনেক মেম্বাররাও এখন অনেক উন্নত মানের ছবি করতে পারেন, ভাবনা চিন্তার দিক থেকে সমৃদ্ধ হয়েছে। সেখান থেকে আমাদের মনে হয়েছে যে এবার আমরা একদম খুব পিন পয়েন্টের বিষয় ধরে ধরে আমরা এই আলোচনাগুলোকে করব। যে জন্য আজকের যে এই গুগল মিটটা, এটাকে একটু এক্সপেরিমেন্টালি আমরা করতে চেয়েছি, এবং সুব্রতদাকে এই জন্যই আমরা আমন্ত্রণ জানিয়েছি যে সুব্রতদা এই ধরনের বিষয় একদম একদম একটা মাইক্রো লেভেলে বিষয়টাকে নিয়ে আলোচনা করার ব্যাপারে সুব্রতদা যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এবং সেই ধরনের ছবির ভান্ডার রয়েছে, সবচেয়ে বড় কথা। যেতে আমার মনে হলো যে এই ব্যাপারটায় কিন্তু আমরা আজকের এই মিটটা যথেষ্ট সফল। এইটা দিয়ে আমরা আজকের অনুষ্ঠানটা শেষ করছি এবং সুব্রতদাকে নতুন করে ধন্যবাদ আর কি করে দিই। সুব্রতদা আমাদের ক্লাবের যে কোনো কলে যেভাবে সাড়া দেন, আর ধন্যবাদ দিতেও মানে ধন্যবাদটা খুব ছোট পড়ে যাচ্ছে, তাও একটা ফর্মাল ধন্যবাদ দিতেই হয়। আমাদের ক্লাবের পক্ষ থেকে সুব্রতদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং সুব্রতদার আগামী জীবনের অসংখ্য আরো আরো অনেক বড় ধরনের সাফল্যকে আমরা কামনা করছি। আমাদের শুভেচ্ছা থাকলো। আমরা আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করছি, 2.5 ঘন্টার সেশন, কম কথা নয়। সবাইকে ধন্যবাদ, ক্লাবের সমস্ত সদস্য যোগদানকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুব ভালো লাগলো, গুড নাইট জানাচ্ছি। গুড নাইট।